আসসালামু আলাইকুম। আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেখা যায়। একো হচ্ছিল একটু। স্যার দুঃখিত স্যার, আমাদের পাশে আরেকটা স্পিকার অন ছিল তো স্যার, আমি অফ করে দিয়েছি। ওকে, শুরু করেন। আমি একটু দুঃখিত, আমার বাচ্চাগুলো খুব হঠাৎ করে জ্বালাচ্ছিল আর কি, একটু অ্যাটেন্ড করতে দেরি হয়ে গেল। শুরু করেন ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, আপনারা যারা যুক্ত আছেন, আমরা ইতিমধ্যে আমাদের সিলেবাস থেকে পাইথনের অংশটা কভার করেছি। আমাদের সময়ের যেহেতু খুব স্বল্পতা আছে, এর জন্য আমরা বাকি যে পার্টটা আছে আজকে একটা ক্লাসের ভিতরে কভার করব। আর আমাদের সিলেবাসে যে যে বইগুলো রেকমেন্ড করা আছে ওগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি। পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল অংশের জন্য আমরা এসকিউএল লাইট আজকে ব্যবহার করে আমাদের ডেটাবেজের অংশটা কভার করার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কেউ ডেটাবেজের নাম আগে শুনেছেন কিনা? শোনার কথা, এর আগে আপনাদের একটা অফিস অ্যাপ্লিকেশন কোর্স ছিল, সেখানে আপনারা এমএস অ্যাক্সেস ব্যবহার করেছেন। ডেটাবেস বলতে কে কি বোঝেন, কেউ একটু রেসপন্স করুন, তারপর আমরা শুরু করি। একজন একটু আমাকে বলুন যে ডেটাবেস কি, বা আপনি ডেটাবেস সম্পর্কে কি জানেন। ডেটাবেস হচ্ছে ডাটার একটা অর্গানাইজড কালেকশন। হুম, এটা অনেকটা ফর্মাল উত্তর, ভালো উত্তর, সঠিক উত্তর। ডেটা বলতে আমরা বোঝাচ্ছি উপাত্ত, যেটা আমাদের ফর এক্সাম্পল হতে পারে, আমরা একটা ব্যাংকের প্রতিষ্ঠানের কথা চিন্তা করতে পারি। সেখানে আমাদের অনেক গ্রাহক থাকে। তো প্রত্যেকটা গ্রাহকের জন্য আলাদা আলাদা হিসাব আমাদের মেনটেন করতে হয়। তো কোন গ্রাহকের কত টাকা আছে, কোন গ্রাহকের কাছে কাছে আমরা কত টাকা পাই, কোন গ্রাহক আমাদের কাছে কত কত টাকা পায়, এগুলো উপাত্তের কিছু উদাহরণ হতে পারে। আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনি এখানকার একটা স্টুডেন্ট, আপনি যেই ডিপার্টমেন্টে আছেন, আপনার প্রত্যেক সেমিস্টারে কোর্স কি কি, আপনার ব্যাচে কারা কারা আছে, এগুলো উপাত্তের উদাহরণ হতে পারে। এই উপাত্তগুলোকে যেখানে আমরা অর্গানাইজড ওয়েতে রাখি, শায়লা যেটা বললেন যে আমাদের ডেটার একটা অর্গানাইজড ফর্ম, আমরা যেখানে অর্গানাইজ করে যে বেসের ভিতরে রাখি সেটা হচ্ছে আমাদের ডেটাবেস। তো এটা ফর্মাল ডেফিনিশনটা হচ্ছে ঠিক এরকম যে এ ডেটাবেস ইজ অ্যান অর্গানাইজড কালেকশন অফ ডেটা। আমরা ডেটার কিছু অর্গানাইজড কালেকশন রাখি, একটা সিস্টেম্যাটিক কালেকশন রাখি। এই সিস্টেম্যাটিক কালেকশনটা আমরা কেন রাখি? যাতে আমরা খুব সহজে এই ডেটাগুলোকে পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি, ম্যানেজ করতে পারি, আপডেট করতে পারি যখন আমাদের প্রয়োজন। আমরা একটা অ্যানালজি আনতে পারি এখানে, যে think of it like a digital filing cabinet where information is stored systematically so you can quickly find or change it when needed. আমরা যদি এটাকে সিস্টেম্যাটিকলি একটা নিয়ম অনুসারে যদি সংরক্ষণ করে না রাখি, তাহলে পরবর্তীতে ওই তথ্যগুলো আবার পাওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো আমরা যদি গুগলেও সার্চ করি যে ডেটাবেস কি, হোয়াট ইজ আ ডেটাবেস, ঠিক আছে? A database, একদম সেম ডেফিনিশন। A database is an organized collection of structured information or data stored electronically in a computer system. আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ যে ম্যানেজড বাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। আপনারা এর আগে আপনাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্সে এমএস অ্যাক্সেস এই সফটওয়্যারটার ব্যবহার আপনারা দেখেছেন। এটা হচ্ছে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি ডেটাবেস সংক্রান্ত টেকনিক্যাল বিষয়গুলো যদি খুব ভালো মতো নাও জানেন, তাও আপনি ডেটাবেস নিয়ে কাজ করতে পারবেন এই সফটওয়্যারটার মাধ্যমে। আমাদের অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আমাদের এক্সেল ছিল, ওয়ার্ড ছিল, আহ, পাশাপাশি এই এমএস অ্যাক্সেস এই সফটওয়্যারটা ছিল। আচ্ছা, আজকে আমরা এই আমাদের সিলেবাসের এই অংশে দেখব। এর আগে আমাদের আসলে বোঝা উচিত যে ডেটাবেস আসলে অর্গানাইজ যে আমরা করি, এখানে যে আমরা ডেটা অর্গানাইজ করে রাখি, কোন স্ট্রাকচারে রাখি। আচ্ছা, ডেটা মডেল বলতে আসলে আমরা কি বুঝি? এটা আমাদের সিলেবাসের একটা টপিক। আমরা যেই স্ট্রাকচারে ডেটাবেসে ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখি সেইটাকে আমরা ফর্মালি বলি ডেটা মডেলস। এখন ডেটা মডেলস আসলে অনেক রকম হতে পারে। আমরা যদি ইন্টারনেটে সার্চ করি যে ডেটা মডেলস কি, ডেটা মডেলস আর ব্লু প্রিন্ট দ্যাট ভিজুয়ালি রিপ্রেজেন্টস হাউ ডেটা ইজ স্ট্রাকচার্ড, স্টোরড অ্যান্ড কানেক্টেড উইদিন দ্য সিস্টেম। মানে ডেটাগুলো কিভাবে স্টোর করা আছে, কিভাবে সাজানো আছে, কিভাবে একটা ডেটা আর একটা ডেটার সাথে লিঙ্কড, কানেক্টেড, সম্পর্ক বহন করে, এই জিনিসটাকে আমরা ভিজুয়ালি চাইলে দেখাতে পারি। এটা হচ্ছে আমাদের একটা ডেটা মডেল, একটা কনসেপচুয়াল আইডিয়া। ডেটা মডেল আসলে অনেক রকম হতে পারে, কিন্তু আমাদের আসলে সব টেকনিক্যাল জিনিসটা আপাতত দেখার দরকার নেই বিজনেস পারপাসে। আমাদের যেই মডেলটা ভালো মতো জানা দরকার সেটা হচ্ছে রিলেশনাল মডেল।
রিলেশনাল মডেল, আচ্ছা আপনারা অনেকে এক্সেলে কাজ করেছেন, এক্সেলে আপনারা রোজ কলাম জানেন। রিলেশনাল মডেলে আমরা যখন রিলেশনাল মডেলে ডেটাবেসটা বানাই বা ম্যানেজটা করি, সেইখানে আমরা কিছু টেবিলে আমাদের ডেটাগুলোকে ভাগ করে আমরা রাখতে পারি। আর প্রত্যেকটা টেবিলে আমরা রোজ আর কলাম পাই। আচ্ছা, রো কোনটা আর কলাম কোনটা? আমি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এটা কি একটা রো এর উদাহরণ নাকি এটা একটা কলামের উদাহরণ? কলাম। এটা একটা কলাম, কারণ কলম সবসময় খারাপ থাকে, এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করি ছোটবেলা থেকে। আর এগুলো হচ্ছে রো, ঠিক অনেকটা এক্সেলের মতো। আচ্ছা, আহ আমাদের যে ডেটাবেস থাকবে, সেই ডেটাবেসে আমরা কিছু তথ্য, তথ্য না এক্স্যাক্টলি ডেটা, ডেটা আর ইনফরমেশনের মধ্যে একটু পার্থক্য আছে। আচ্ছা, সেখানে আমরা ডেটাকে সিস্টেম্যাটিকলি স্টোর করব যাতে আমরা পরবর্তীতে যে কোনো সময় আমরা অ্যাক্সেস করতে পারি, ম্যানেজ করতে পারি, আপডেট করতে পারি। আর ডেটা মডেল আসলে আমাদেরকে বোঝায় যে এই ডেটাগুলোকে আমরা কিভাবে স্ট্রাকচার করে রেখেছি, কোন ডেটার সাথে কোন ডেটা কানেক্টেড, এই রিলেশনটা আমরা চাইলে ভিজুয়ালি এটা পোর্ট্রে করতে পারি। আর অনেক ধরনের ডেটা মডেলের পাশাপাশি যে মডেলটা আমাদের ভালো মতো জানা দরকার সেটা হচ্ছে রিলেশনাল মডেল। সেই মডেলে আমরা ডেটাগুলোকে টেবিল আকারে ভাগ করে দিই, আর প্রত্যেকটা টেবিলে আমাদের রোজ আর কলাম থাকবে। এই রিলেশনাল মডেল এটা হচ্ছে একদম মোস্ট কমনলি ইউজড একটা মডেল বর্তমানে আমরা যতগুলো ডেটাবেস দেখি। ফর এক্সাম্পল, আপনি যে ফেসবুক ইউজ করেন, আপনার ফেসবুকে তো অনেকগুলো অ্যাকাউন্ট আছে। মানে আপনার নিজের অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার বন্ধুর অ্যাকাউন্ট আছে, তো প্রত্যেকের কিন্তু প্রোফাইলের নাম থাকে, প্রত্যেকের ইউজার নেম থাকে, প্রত্যেকের ইমেল থাকে, এগুলো কিন্তু একটা জায়গায় সংরক্ষণ করে রাখতে হয়। শুধুমাত্র সংরক্ষণ না, সিকিউরলি সংরক্ষণ করে রাখতে হয়। কোনোভাবে যদি এই ডেটাবেসের অ্যাক্সেসটা অন্য কোথাও চলে যায়, তাহলে হবে কি, অন্য ব্যক্তি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অ্যাকাউন্টের ইমেল, অ্যাকাউন্টের সেন্সিটিভ ইনফরমেশন পেয়ে যেতে পারে। যদি কেউ মানে হ্যাক করে, আমরা যেটাকে বলি এসকিউএল ইনজেকশন, আজকে আমরা এসকিউএল শিখবো, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের একটা ইন্ট্রোডাকশন পার্ট আমরা শিখবো। একটা হ্যাকিং পদ্ধতি আছে, এটার নাম হচ্ছে এসকিউএল ইনজেকশন। এই যে, আচ্ছা একটা জিনিস দেখেন, আপনার যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন না এইখানে, এই যে কিউ সমান সমান, এখান থেকে কিন্তু একটা ইনফরমেশন সার্ভারে যায়। তো একটা পদ্ধতি আছে, আপনারা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন, তখন এই এই অংশটাকে এডিট করে এখানে কিছু এসকিউএল কমান্ড দিয়ে অনেক সময় ডেটাবেসের অ্যাক্সেসটা নেওয়ার চেষ্টা করা হয়। এভাবে এসকিউএল ইনজেকশন করে কোনো ওয়েবসাইটে যদি ভালনারেবিলিটি থাকে, দুর্বলতা থাকে, তাহলে ওই ওয়েবসাইটটা হ্যাক করে তারপরে আপনি ইনফরমেশন গুলো পেয়ে যেতে পারেন। যারা মূলত হ্যাকিং শেখে তাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে এসকিউএল ইনজেকশনটা শেখানো হয়। আর W3 স্কুলস কিছু টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখতে পারেন, তাহলে এসকিউএল এর ওপর একটা ভালো আপনাদের বেস তৈরি হবে। আচ্ছা, আচ্ছা, এনটিটি বলতে আমরা আসলে কি বুঝি? এনটিটি বলতে, এনটিটি শব্দটার অনেক ব্যবহার আছে। অ্যাকাউন্টিং আমরা এনটিটি বলতে আসলে বুঝি সৎ, মানে কোনো ব্যবসা, কোনো সত্তা। এখন মনে করেন আমরা একটা ডেটাবেস বানাচ্ছি, ডেটাবেসে তো আমরা আসলে ডেটা রাখি, মানুষের উপাত্ত রাখি, মানুষের উপাত্ত রাখতে পারি, কোনো জায়গার উপাত্ত রাখতে পারি। অ্যান এন্টিটি ইজ সামথিং ইউ ওয়ান্ট টু স্টোর ইনফরমেশন অ্যাবাউট, যার ব্যাপারে আমরা ইন্টারেস্টেড। ফর এক্সাম্পল, আমরা আমাদের ইউনিভার্সিটির যদি একটা ডেটাবেস বানাতে চাই, ঠিক আছে, তো আমাদের ইউনিভার্সিটিতে আমরা স্টুডেন্টদের উপাত্তগুলো স্টোর রাখতে পারি, আমাদের টিচারদের উপাত্তগুলো স্টোর রাখতে পারি, আমাদের কোর্স যতগুলো আছে ইউনিভার্সিটিতে, অ্যাকাউন্টিং এর কিছু কোর্স আছে, ফাইন্যান্সের কিছু কোর্স আছে, তারপরে আপনাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে কিছু কোর্স আছে। তো ওই কোর্সগুলো নিয়ে আমরা আলাদা একটা ডেটাবেস বানাতে পারি। তো যেই জিনিসটা সম্পর্কে আমরা ডেটাগুলো স্টোর করতে চাচ্ছি সেটাকে আমরা বলছি এন্টিটি। ইচ এন্টিটি হ্যাজ অ্যাট্রিবিউটস, প্রত্যেকটা এন্টিটিরই আলাদা করে গুণ থাকবে, প্রপার্টিজ থাকবে, যেই প্রপার্টিজ গুলো আমরা ডেটাবেসে এন্টার করে রাখবো। যেমন ফর এক্সাম্পল, আমরা একটা এন্টিটির কথা বলতে পারি স্টুডেন্ট। স্টুডেন্ট একটা এন্টিটি, মানে স্টুডেন্টদের ব্যাপারে আমরা ইন্টারেস্টেড, তাদের তথ্য আমরা রাখতে চাই। মনে করেন আপনার যে ব্যাচ আছে, আপনি যেই ব্যাচে পড়াশোনা করেন, এই ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, আর এখন প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা এন্টিটি। এখন প্রত্যেকটা এন্টিটির এক একটা করে আলাদা আলাদা ইনফরমেশন থাকবে, যেমন ওই স্টুডেন্টের আইডি কত, ওই স্টুডেন্টের নাম কি, ওই স্টুডেন্টের ডিপার্টমেন্ট কি, ফোন কি, এই জিনিসগুলো আমরা ডেটাবেসে এন্টার করব। তো এন্টিটি হচ্ছে যার ব্যাপারে আমরা ডেটাগুলো এন্টার করছি, আর অ্যাট্রিবিউট হচ্ছে যেই ডেটাগুলো আমরা এন্টার করছি। মনে রাখার জন্য আপনারা এইভাবে ভাবতে পারেন। আচ্ছা, আমরা এখন একটা ডেটাবেজের একটা ছোট্ট ভিজুয়ালাইজেশন দেখি রিলেশনাল ডেটাবেজের। মানে এটা হচ্ছে বড় একটা ডেটাবেস। ফর এক্সাম্পল, আমরা ইউনিভার্সিটির একটা ডেটাবেস নিয়ে কাজ করছি। তো আমাদের এই ডেটাবেসে অনেকগুলো টেবিল থাকবে। একটা টেবিল থাকবে স্টুডেন্টস ধরেন, আরেকটা টেবিল থাকলো ফর এক্সাম্পল টিচার্সদেরকে নিয়ে, আরেকটা টেবিল থাকলো কোর্স গুলো নিয়ে। আমাদের ইউনিভার্সিটিতে যতগুলো কোর্স আছে সেই ডেটাগুলো এখানে সংরক্ষণ থাকবে। আমাদের ইউনিভার্সিটিতে যতজন টিচার আছে
সবার ডেটা এখানে সংরক্ষণ থাকছে। আমাদের ইউনিভার্সিটিতে যতজন স্টুডেন্ট আছে, যারা সাবেক, যারা বর্তমান, যারা বের হয়ে যাবে, সবার ডেটা আমরা এখানে সংরক্ষণ করে রাখতে পারবো। তো এই হচ্ছে আমাদের একটা ডেটাবেসে এরকম বিভিন্ন বিভিন্ন টেবিল ক্রিয়েট করে আমরা প্রত্যেকটা টেবিলে, আর প্রত্যেকটা টেবিলেই কিন্তু আমাদের আলাদা আলাদা রো থাকবে, আলাদা আলাদা কলাম থাকবে, আলাদা আলাদা রো, আলাদা আলাদা কলাম। এভাবে চাইলে আমরা কিছু রিলেশন ড্র করতে পারি। যেমন একটা স্টুডেন্টের একটা আইডি আছে, একটা রোল নাম্বার আছে, এই রোল নাম্বারের স্টুডেন্টটা এই কোর্সে এনরোল কিনা, এখান থেকে আমরা একটা কানেকশন টানতে পারি। হয়তো এখানের একটা এলিমেন্ট আর এখানে একটা এলিমেন্ট, এখানে একটা প্রপার্টিস, এখানে একটা প্রপার্টিস মানে সেম থাকবে। ফলে আমরা এখান থেকে কানেকশন তৈরি করতে পারবো যে এই স্টুডেন্টের মধ্যে এই আইডিটা যার আছে সে কি এই কোর্সে এনরোল আছে কি না, এই নিশ্চয়তা আমরা পেতে পারি। আচ্ছা, তো একটা ডেটাবেসে এরকম আমরা টেবিল তৈরি করে আলাদা আলাদা করে আমরা ডেটাগুলোকে সংরক্ষণ রাখবো। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যা যা বুঝলাম এই ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা আমি যা বলেছি তা বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু ফিডব্যাক জানান। হ্যাঁ, পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু মনে করেন আমরা একটু জুম ইন করি, ঠিক আছে? মনে করেন আমাদের এই ডেটাবেসে অনেকগুলো টেবিল আছে, মনে করেন একটা টেবিলে আমরা একটু জুম ইন করি, স্টুডেন্টস একটা টেবিল, ঠিক আছে? এই স্টুডেন্ট টেবিলসে আমাদের অনেকগুলো রো আছে আর অনেকগুলো কলাম আছে। এই রো গুলোকে আমরা আরেকটা নামে রেফার রেফার করি, রেকর্ড নামে। যেমন এটা হচ্ছে ফার্স্ট রেকর্ড, সেকেন্ড রেকর্ড, থার্ড রেকর্ড। আচ্ছা দেখেন, এখানে আমাদের স্টুডেন্টদের এক একটা আইডি আছে, আইডি গুলো ইউনিক, প্রত্যেকটা স্টুডেন্টের নাম আছে, আর প্রত্যেকটা স্টুডেন্টের ফর এক্সাম্পল ধরেন সিজিপি আছে, কারো সিজিপি এত, কারো সিজিপি এত, কারো সিজিপি এত। তো এই হচ্ছে আমাদের একটা টেবিলের চিত্র, যেখানে আমাদের রোজ থাকবে আর কলামস থাকবে। আর একটা ব্যাপার কি, যে এইখানে একটা রো আমরা প্রাইমারি হিসেবে রাখতে পারি, এটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি বলতে আসলে কি বোঝায়, আমরা একটু ইন্টারনেট সার্চ করে একদম ফর্মাল ডেফিনেশনটা দেখি। প্রাইমারি কি ইন ডেটাবেস, a primary key in a database is a column। ধরেন এই যে কলামটা, এই কলামটা প্রাইমারি কি হিসেবে থাকবে, ঠিক আছে? এই প্রাইমারি কি ইন এ ডেটাবেস, একটা ডেটাবেসে মানে একটা কলাম থাকবে, অথবা সেট অফ কলাম, একাধিক কলাম হতে পারে। ইন এ টেবিল, একটা টেবিলের ভিতরে, এটা তো ডেটাবেসের ভিতরে একটা টেবিল, টেবিলের ভিতরে একটা কলাম অথবা সেট অফ কলাম, অনেকগুলো কলাম নিয়ে হতে পারে। দ্যাট ইউনিকলি আইডেন্টিফাইস ইচ রো অর রেকর্ড উইদিন দ্য টেবিল। মানে প্রত্যেকটা রোকে আলাদা করার জন্য এই প্রাইমারি কিটা প্রয়োজন। যেমন দেখেন, আপনার নাম হচ্ছে ফর এক্সাম্পল, এখানে রেসপন্স করেছে লাস্ট স্টুডেন্ট আবু মুসা করিম। এখন আপনার ব্যাচে মনে করেন আমরা একটা স্টুডেন্টদের একটা টেবিল বানালাম, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা ডেটাবেস, ঠিক আছে? এখন আমরা এখানে আইডি রাখছি, নেম রাখছি, সিজিপি রাখছি। এখন এখানে একটা ডেটা আমরা এন্টার করলাম যে আবু মুসা করিম। এখন আবু মুসা করিম নামে তো একাধিক স্টুডেন্টও থাকতে পারে, ইউনিভার্সিটি অফ বরিশালে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাধিক স্টুডেন্টও থাকতে পারে। তখন কি কনফ্লিক্ট হতে পারে না? আমি যখন একটা ডেটাকে অ্যাক্সেস করতে যাবো, দেখা যাবে যে আরেকটা ডেটা অ্যাক্সেস হয়ে যাচ্ছে, বা দুইটা ডেটা একসাথে আমি রাখতে পারছি না, এই সমস্যা হতে পারে। এর জন্য আমরা করি কি, প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদা ভাবে আমরা একটা প্রাইমারি কি অ্যাসাইন করে দিই। ফলে হয় কি, এটার নাম ডেনভার, এইটার নামও যদি ডেনভার হতো, অথবা এটার নাম বার্লিন, এটার নামও যদি বার্লিন হতো, তাতেও কোনো সমস্যা ছিল না, কারণ আমাদের প্রাইমারি কিতে পার্থক্য আছে। এই প্রাইমারি কিতে যখন পার্থক্য আছে, তখন দুইটা রেকর্ড আলাদা, এটা আমাদের বুঝতে আর তখন সমস্যা হয় না। কিন্তু যদি আমাদের এই ইউনিক আইডিটা না থাকতো, এই প্রাইমারি কিটা যদি না থাকতো, আর যদি দুইটা নাম ডেনভার হতো, তাহলে হতো কি, যে দেখা যেত আমরা একটা ইনফরমেশন অ্যাক্সেস করতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে, কারণ ইনফরমেশন একই নামে দুইটা থাকতে পারছে না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন, আমরা কেন প্রাইমারি হ্যাঁ, কিটা অ্যাসাইন করি? আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডেটাবেসের একটা বেসিক স্ট্রাকচার, একটা কনসেপ্ট আমরা শিখলাম, যে ডেটাবেস হলো মূলত যেখানে আমরা ডেটা স্টোর করি সিস্টেম্যাটিকলি, ইলেকট্রনিকলি। সেখানে আমরা কেন সিস্টেম্যাটিকলি স্টোর করি, যাতে আমরা পরবর্তীতে যে কোনো সময় আমরা ডেটাগুলোর অ্যাক্সেস পেতে পারি, ম্যানেজ করতে পারি, ডেটাগুলোকে যে কোনো সময় আপডেট করতে পারি। একদম কমন এক্সাম্পল হচ্ছে, মনে করেন একটা ব্যাংকিং প্রতিষ্ঠান, আপনার ব্যাংকে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এখন প্রত্যেকটা অ্যাকাউন্টের তো হিসাব রাখতে হবে। এখন মনে করেন আপনার ব্যাংকে হামিম নামে অথবা তামিম নামে কেউ আছে ধরেন। এখন তামিম নামে তো অনেক গ্রাহক আছে, এখন প্রত্যেকের হিসাব তো আপনার রাখা লাগবে, যাতে একটা হিসাব আরেকটা হিসাবের সাথে কোনোভাবে কনফ্লিক্ট না করে, কোলাপস না করে। আবার হিসাবে যদি আপনি কোনোভাবে ভুল করেন, তাহলে দেখা যাবে কি যে যার কাছ থেকে আপনি টাকা পাচ্ছেন, তার কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন না, আপনার হিসাবে ভুল আছে। অথবা কেউ আপনার কাছে টাকা পাচ্ছে না, কিন্তু আপনি এমন ভাবে আপনার ডেটাটা স্টোর করলেন, তাতে দেখা যাবে যে
উনি আপনার কাছ থেকে টাকা পায়। তো আমাদের ডেটাগুলোকে খুব সিস্টেম্যাটিকলি ম্যানেজ করা দরকার। শুধুমাত্র ব্যাংকিং প্রতিষ্ঠানে না, আমরা যে ওয়েবসাইট গুলো ব্যবহার করি, ফর এক্সাম্পল আপনি যে ইউটিউব ব্যবহার করছেন, একটা জিনিস দেখেন। ফর এক্সাম্পল আপনি একটা ইউটিউব ভিডিও দেখেন, আমি ইউটিউবে প্রবেশ করলাম। আহ মনে করেন আমি একটা ভিডিও ওপেন করি, ঠিক আছে, বিগ থিঙ্কের একটা ভিডিও। এখানে একটা জিনিস দেখেন, এখানে বলা আছে, স্ক্রিন হয়তো বেশি জুম হবে না, আপনারা দেখতে পাবেন কিনা, আমি একটু কপি পেস্ট করে জুম করি। এই যে ইউটিউবের যে একটা লিঙ্ক থাকে, ঠিক আছে, আমি লিঙ্কটা এখানে পেস্ট করছি, ঠিক আছে। এখানে দেখবেন ওয়াচ ভি, ভি মানে হচ্ছে ভিডিও, ভিডিও ইজ ইকুয়াল টু, এখানে একটা আইডি দেওয়া আছে। এই আইডিটা ওদের ডেটাবেসে সেভ করা আছে, যে এই আইডিটা মানে হচ্ছে এই ভিডিওটা। আমি যদি এই আইডিটা এখানে দিই তাহলে এই ভিডিওটা প্লে হবে। আবার অন্য একটা ভিডিও দেখেন, অন্য একটা ভিডিওর জন্য আইডি থাকবে ভিন্ন একটা। মনে করেন ফর এক্সাম্পল এই ভিডিওটা বিবিসি নিউজের একটা ভিডিও দেখেন, এখানে আবার আইডিটা ভিন্ন, এখানে আবার এই আইডিটা ভিন্ন। এই আইডি দেখে আর কি এই অ্যালগোরিদমটা ডিসাইড করে যে কোন ভিডিওটা আমার দেখানো লাগবে। আমি যদি এই আইডিটা এখানে ইউজ করতাম তাহলে হতো কি, ওই ভিডিওটা লোড হতো। আসলে এখানে হচ্ছে কি, একটা এই যে দেখেন ওই ভিডিওটা লোড হয়েছে। আসলে এখানে হচ্ছে কি, ওয়েবসাইটের ব্যাকএন্ডে হচ্ছে কি, এই ওয়েবসাইটের একটা ডেটাবেজ আছে। এখন সরি, ওয়েবসাইটের একটা ডেটাবেজ আছে। এখন এই আইডিটাও ওই ডেটাবেজে সংরক্ষণ করা আছে। ধরেন একটা টেবিল আকারে সংরক্ষণ করা আছে। এখন হয় কি, এই আইডিটা ধরে ডেটাবেজে সার্চ করে যে এই আইডিটা কোথায় আছে, তারপর সেই ভিডিও ফাইলটা কোথায় আছে, তারপর সেই ভিডিও ফাইলটা এখানে পাঠায়, ফলে আপনি ভিডিওটা দেখতে পারেন। এভাবে আসলে একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে ভিতরে সিস্টেম্যাটিকলি একটা ডেটাবেস এভাবে কাজ করতে পারে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা আমাদের সিলেবাসের আর একটা অংশে এসেছি। আচ্ছা, এইটাকে আপনারা কিভাবে উচ্চারণ করেন? SQL এসকিউএল বলতে পারেন। আচ্ছা, আমরা একটু গুগলে সার্চ করি, ইজ ইট এসকিউএল অর সিকুএল, ঠিক আছে, দেখেন কি আসে। SQL is the correct term for the language, while SQL is the original name. যখন এই ল্যাঙ্গুয়েজটা বানানো হয়, দ্য অরিজিনাল নেম ডেভেলপড অ্যাট আইবিএম, আইবিএম কোম্পানির নাম হয়তো আপনারা শুনেছেন। আইবিএম যখন 1970 সালে বানায় তখন এটার অরিজিনাল নাম ছিল সিকুয়েল। পরবর্তীতে এই নামটা শর্ট ফর্মে এসে আমরা এসকিউএল বলা শুরু করি। কিন্তু অরিজিনাল নামটা বললেও যে আসলে কোনো ভুল তা না, দুইটা নামই সঠিক। আপনারা বিভিন্ন কোর্স করলে দেখবেন যে অনেকে সিকুয়েল বলে, অনেকে এসকিউএল বলে, তাতে কোনো সমস্যা নেই। এসকিউএল শব্দটা অর্থ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কোয়েরি বলতে আমরা আসলে কি বুঝি? আমরা একটু ফর এক্সাম্পল ধরেন চ্যাট জিটিপির কাছে যাই, ঠিক আছে। এসকিউএল ফুল ফর্ম, ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হোয়াট ইজ কোয়েরি? কোয়েরি বলতে আসলে আমরা বুঝি একটা রিকোয়েস্ট ফর ডেটা অর ইনফরমেশন। আমরা ডেটাবেজে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমাকে এই ইনফরমেশনটা দাও, অথবা এই ইনফরমেশনটা রেখো না, এই ইনফরমেশনটা সরাও, অথবা এই ইনফরমেশনটা ডিলিট করে দাও। ফর এক্সাম্পল আপনি এখানে যেটা করছেন, আপনি যখন একটা ইউটিউব ভিডিও দেখছেন, আপনি একটা ভিডিও প্লে করছেন, এখানে একটা এসকিউএল কাজ করছে। এই মানে ওয়েবসাইট গুলোতে এইভাবে কাজ করে। আপনি একটা ভিডিও চালু করেছেন, এখানে হবে কি, এই আইডিটা নিয়ে ব্যাকএন্ডে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটা রিকোয়েস্ট যাবে যে আমি এই ভিডিও ফাইলটা দেখতে চাচ্ছি। তারপরে এই আইডিটা ধরে রিকোয়েস্ট যাবে, তারপর আপনাকে এই ফাইলটা সেন্ড করবে, ফলে আপনি এই ভিডিওটা দেখতে পাবেন। এই পুরো কাজটা ব্যাকএন্ডে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকএন্ডে এসকিউএল এর থ্রুতে হয়, ঠিক আছে। এসকিউএল ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ ইউজ টু টক টু দ্য ডেটাবেসেস। একদম ইনফর্মালি যদি বলি, ডেটাবেসের সাথে কথা বলতে চাইলে আমরা সিকিউএল ব্যবহার করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ইনফর্মালি বুঝে কি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ টু টক টু দ্য কম্পিউটার্স। আমরা কম্পিউটারের সাথে কথা বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো আমরা যদি ডেটাবেসের সাথে কথা বলতে চাই তাহলে আমরা এই সিকিউএল বা এসকিউএল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। আচ্ছা, ইউ ক্যান ইউজ ইট টু স্টোর, ফাইন্ড, আপডেট ও ডিলিট ডেটা। একটা ডেটাবেসে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমি আরো স্টোর করতে পারবো, ডেটা ইনসার্ট করতে পারবো, নতুন ডেটা ঢুকাতে পারবো, ডেটা বাহির করতে পারবো, ডেটা আপডেট করতে পারবো, কোনো ডেটাকে চেঞ্জ করতে পারবো, বা কোনো ডেটাতে যদি সমস্যা থাকে ওই ডেটাটা আমরা ডিলিট করে দিতে পারবো এই সিকিউএল এর মাধ্যমে বা এসকিউএল এর মাধ্যমে। আচ্ছা, একটা এসকিউএল ল্যাঙ্গুয়েজ, আপনারা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন, অন্তত আপনারা পাইথন জানেন, পাইথনের বেসিক লেভেলটা জানেন, এটা আমরা
আহ এতক্ষণে বলতে পারি যে যতগুলো আপনারা ক্লাস করেছেন, এই সিকুয়েলের একটা বেসিক স্ট্রাকচার আছে, কিছু সিনট্যাক্স আছে। আপনাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম, সেটা হচ্ছে যে W3 Schools এই একটা ওয়েবসাইট আছে, এখানে আপনারা এসকিউএল নামে একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা এই এসকিউএল এর যে বেসিক জিনিসগুলো আছে সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন যে সিকুয়েল আসলে কি কি কাজে লাগে। তো একটা সিকুয়েল আসলে এটার সিনট্যাক্সটা খুবই সোজা, মানে অন্তত আপনারা পাইথনে যা শিখেছেন তার চেয়ে বেশি সোজা, অনেকটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতোই। এ টিপিক্যাল এসকিউএল কমান্ড অথবা প্রম্পট, এ টিপিক্যাল এসকিউএল কমান্ড প্রম্পট ফলোস দি স্ট্রাকচার, মানে একটা সিকুয়েলের স্ট্রাকচারটা থাকে এরকম। এখন এখানে আরেকটা বিষয় আছে, আপনাদের একটু মেনশন করে দিই, এখানে যে সেমিকলন আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা দেখবেন যে একটা লাইন এন্ড হয় একটা সেমিকলন দিয়ে। ফর এক্সাম্পল জাভাতে, জাভা প্রোগ্রাম এক্সাম্পল লিখে আপনারা সার্চ করেন এক্সাম্পলস, ঠিক আছে, দেখবেন যে, আচ্ছা লোড হোক, দেখবেন যে এখানে একটা এই যে কোলন আছে, এটা সেমিক্লোন না, এটা সম্ভবত ক্লোন। হোয়াট ইজ ইট? এটা তো কোলন, সেমিকোলন না। আমি ঠিক আছে, এটা কি কোলন? বলুন আপনারা, নাকি স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ, আসি। হ্যাঁ, দেখা আচ্ছা, যাইতেছে। আচ্ছা, এটা কি কোলন নাকি সেমিক্লোন? সেমিকোলন। সেমিকোলনই তো। সেমিকোলন। আচ্ছা, সেমিকোলন। সেমিক্লোন, ঠিক আছে, আমার ইংলিশ নামটা মনে ছিল না। আচ্ছা, এরকম অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের এই এই লাইনটা শেষ করতে আমাদের এই এই চিহ্নটা দেওয়া লাগে, সেমিকোলন চিহ্নটা দেওয়া লাগে। কিন্তু পাইথনে কিন্তু আমরা সেমিকোলন চিহ্নটা দিতাম না। আবার সিকুয়েলও বা এসকিউএলও অনেক জায়গাতে আমরা সেমিকোলন চিহ্নটা দেই, আবার অনেক জায়গাতে আমাদের সিস্টেমটা এরকম থাকে যে আমাদের ওই সেমিকোলন চিহ্নটা দেওয়া লাগে না। আচ্ছা দেখেন, একটা আহ, একদম বেসিক স্ট্রাকচার একটা সিকুয়েল কমান্ডের, এই সিলেক্ট দ্বারা আসলে আমরা কি বোঝাই? সিলেক্ট দ্বারা বোঝাই বের করে আনা। কোন একটা ডেটাবেসে যদি তথ্য থাকে, সেটাকে যদি আমরা বের করে আনতে চাই, তাহলে আমরা সিলেক্ট কমান্ডটা ইউজ করি। আমরা এখান থেকে একটা জিনিস ট্রাই করতে পারি, সেটা হচ্ছে আমরা W3 Schools-এ যাই। আমরা একটু পরে আমরা দেখবো যে কিভাবে নিজেরা নিজেরা ডেটাবেস বানাতে পারি, আর সেই ডেটাবেসে আমরা সিকিউএল কমান্ড গুলো রান করতে পারি। আপনারা যদি এই যে W3 Schools-এর সিকিউএল সেকশনে গিয়ে এই যে ট্রাই ইট ইউরসেলফ এখানে যান, তাহলে আপনারা এখানে একটা ডেটাবেস পাবেন, যেই ডেটাবেস থেকে আপনারা মানে বেসিক সিকিউএল কমান্ড গুলো প্র্যাকটিস করে নিতে পারবেন, ঠিক আছে। এই দেখেন, এই একটা ডেটাবেস আছে, এই ডেটাবেসে আপনারা টেবিল কয়টা দেখছেন? এখানে কয়টা করে টেবিল আছে? আপনারা একটু যদি দ্রুত রেসপন্স করেন, তাহলে আমরা দ্রুত সিলেবাসটা শেষ করতে পারবো, দ্রুত আপনাদের ক্লাসও শেষ করতে পারবো। আপনারা একটু বলেন যে এই যে ডেটাবেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন প্র্যাকটিস করার জন্য একটা ডেটাবেস নিয়ে কাজ করছি। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আচ্ছা, এই প্রত্যেকটা ডেটাবেসে এখানে বলছে, ফর এক্সাম্পল এখানে এই সরি, প্রত্যেকটা ডেটাবেস না, প্রত্যেকটা টেবিলে, এই ডেটাবেসে প্রত্যেকটা টেবিলে বলছে এখানে 91টা রেকর্ড আছে, এখানে 8টা রেকর্ড আছে। রেকর্ড বলতে আসলে আমরা কি বোঝাই? মানে এখানে কতটা ডাটা, মানে ডাটা সংরক্ষণ করা আছে আর কি। ডাটা বলতে প্রত্যেকটা কি সেল কে বোঝাচ্ছি আমরা, এক্সেলে যেভাবে সেল থাকে? আচ্ছা, আমরা দেখি রেকর্ড বলতে আসলে কি বুঝাই। রেকর্ড বলতে আসলে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে রো। একটা মিনিট, আমার একটা ফোন এসেছে। আচ্ছা, ফর এক্সাম্পল দেখেন, এই যে ক্যাটাগরি নামে একটা টেবিল আছে, কাস্টমার নামে একটা টেবিল আছে, ফর এক্সাম্পল ক্যাটাগরি নামে একটা টেবিল আমরা ঢুকি। এখন এই টেবিলে দেখেন আমাদের এখানে বলা আছে নাম্বার অফ রেকর্ডস, ঠিক আছে। এখানে ক্যাটাগরি আইডি দেওয়া আছে, প্রত্যেকটা ক্যাটাগরি ইউনিক, প্রত্যেকটা মানে আইটেম গুলো ইউনিক। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তার মানে রেকর্ড বলতে আসলে আমরা রো বুঝাচ্ছি। এই হচ্ছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, সিক্স, সেভেন্থ, এইট। তো রেকর্ড বলতে আসলে আমরা রো বুঝাচ্ছি। তাহলে কাস্টমার টেবিলে 91টা রো আছে, ক্যাটাগরিতে 8টা রেকর্ড বা 8টা রো আছে, এমপ্লয়িতে 10টা রেকর্ড আছে, অর্ডার ডিটেলসে এরকম 518টা আপনার রো আছে। অর্ডার ডিটেলসে কি থাকার কথা? এটা মনে করেন একটা শপের একটা ডেটাবেস, ঠিক আছে। আমাদের কাস্টমার কারা কারা তাদের তথ্য, ফর এক্সাম্পল আমরা কাস্টমারে ক্লিক করি, এখান থেকে ধরুন আমরা কাস্টমারে ক্লিক করি, ঠিক আছে। কাস্টমারে ক্লিক করলে আমরা কি পাবো? এই যে আমাদের কাস্টমারের যে টেবিলের যে অংশটা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলাম আছে, একটা কলাম আছে কাস্টমার আইডি, এখানে ইউনিকলি অ্যাসাইন করা, এটা হচ্ছে প্রাইম প্রাইম কি বা প্রাইমারি কি।
এটা হচ্ছে আমাদের কাস্টমার নেম, এখানে কাস্টমারদের নাম থাকবে, এখানে কাস্টমারদের কন্ট্যাক্ট থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই নামগুলোর মাঝে কোনো স্পেস নেই। আলাদা করার জন্য আমরা আপার কেস লোয়ার কেস ব্যবহার করেছি, যেভাবে আমরা ভ্যারিয়েবলের নামে স্পেস রাখতে পারি না। প্রত্যেকটা কাস্টমারের অ্যাড্রেস থাকবে, সিটি থাকবে। পাশাপাশি আমাদের কোম্পানিতে যে যে এমপ্লয়ি বা কর্মচারী আছে তাদের নিয়ে একটা আলাদা টেবিল আছে, তাদের ফটোগুলো অ্যাসাইন করা আছে। এই আর একটা কলাম আছে পিক, এই যে ফটো ডট পিক, এখানে আমাদের পিকচার গুলো আমরা রাখতে পারি। আর একটা আছে প্রোডাক্টস, আমাদের প্রোডাক্টস আছে 77টা। এই হচ্ছে প্রোডাক্টের নেম, এই হচ্ছে সাপ্লায়ারের আইডি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই একটা প্রোডাক্টের নেম, রিলেশনটা খেয়াল করেন। এই হচ্ছে এই একটা প্রোডাক্টের নেম, এই প্রোডাক্টের একটা সাপ্লায়ারের আইডি আছে। আমরা যদি এখানে সাপ্লায়ার নামে আরেকটা টেবিল দেখেন, তাহলে দেখবেন এখানে এই সাপ্লায়ারের একটা আইডি অ্যাসাইন করা আছে। তাহলে দেখেন এই যে প্রোডাক্টের নেম, প্রোডাক্টসে যাই, এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা সাপ্লাই করে যে সে হচ্ছে সাপ্লাইয়ের ওয়ান আইডি। তাহলে সাপ্লাইয়ের ওয়ান আইডি তে কে আছে, এই সেম জিনিসটা আপনারা পাবেন আবার সাপ্লাইয়ার টেবিলে, এই যে সাপ্লাইয়ার আইডি ওয়ান, তার মানে এই প্রোডাক্টটা সাপ্লাই করে এই এক্সোটিক লিকুইড ওনারা। তো এভাবে আমরা একটা টেবিল থেকে আরেকটা টেবিলে রিলেশন গুলো খুঁজে পেতে পারি। আচ্ছা, তো আমরা ফর এক্সাম্পল মনে করেন এখানে একটা এসকিউএল কমান্ড এসে যাচ্ছে, আমরা দেখাচ্ছি। এই যে সিলেক্ট, এসকিউএল সিলেক্ট, সিলেক্ট দ্বারা আসলে কি বোঝায়? The SQL select statement. The select statement used to select data from a database. আমরা একটা ডেটাবেস থেকে কোনো ডেটা যদি সিলেক্ট করতে চাই, তাহলে মানে বের করে আনতে চাই, দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট স্টেটমেন্টটা ব্যবহার করি। ফর এক্সাম্পল দেখেন আমাদের এখানে একটা টেবিল আছে কাস্টমার্স, ঠিক আছে? মনে করেন এই কাস্টমার, এখানে আমরা কাস্টমারদের সিটি জানতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে সিলেক্ট সিটি ফ্রম, এখন আমরা টেবিলের নামটা রাখবো, ধরেন সৌন্দর্যের জন্য আমরা সবকিছু আপার কেসে লিখছি, ঠিক আছে? কাস্টমার্স। তাহলে কি আসলো, আমাদের এই কাস্টমার টেবিলে যতগুলো সিটি আছে সেগুলো এখানে বের হয়ে আসলো। আবার আমরা যদি এখানে বলি যে অ্যাড্রেস, তাহলে যতগুলো অ্যাড্রেস আছে সবগুলো এখানে চলে আসলো। আর আমরা যদি সবকিছু দেখতে চাই, তাহলে আমরা যেটা আনবো সেটা হচ্ছে অ্যাস্ট্রিক চিহ্ন। অ্যাস্ট্রিক চিহ্ন দ্বারা আসলে আমরা বুঝাই অল। তাহলে সবকিছু আনো ফ্রম কাস্টমার্স। তাহলে এখানে আমরা যেটা আনছি, ফর এক্সাম্পল আমরা যদি এখানে আনি কন্ট্যাক্ট নেম, তাহলে আমাদের কন্ট্যাক্ট নেমটা এসে যাবে, ঠিক আছে? এই কন্ট্যাক্ট নেম হলো আমাদের কলামের নাম, আর এটা হলো আমাদের টেবিলের নাম, ঠিক আছে? তাহলে আমরা সিলেক্ট করব অমুক কলাম, অমুক কলাম ফ্রম দ্য টেবিল নেম। এই হচ্ছে আমাদের সিলেক্ট স্টেটমেন্টের একদম বেসিক স্ট্রাকচার। আমরা চাইলে কিছু কন্ডিশনে সেট করে দিতে পারি, যে যেখানে এই জিনিসটা হবে এত, এই জিনিসটা হবে এত। আচ্ছা, আর একটা আমরা কন্ডিশন সেট করে দেখাই। আমরা আগে পুরো ডেটাবেসটা বের করি, ঠিক আছে? সরি, পুরো টেবিলটা বের করি। সিলেক্ট অল ফ্রম, আচ্ছা বলেন তো এখানে কিসের নাম আসবে? আমরা যদি আহ কোন একটা টেবিল থেকে দেখতে, আপনারা যে কোনো একটা টেবিলের নাম বলেন, এখানে এখানে কোন একটা টেবিলের নাম আপনারা বলুন, কোনটা আসতে পারে? কাস্টমার। কাস্টমার, ঠিক আছে, কাস্টমার, ঠিক আছে। আমি যে এখানে অ্যাস্ট্রিক চিহ্ন দিলাম, বা আপনারা আমরা ইনফর্মালি যেটা বলি স্টার চিহ্ন যে দিলাম, এটা দ্বারা আসলে কি হবে? সবকিছু চলে আসবে কাস্টমার্সের। সবকিছু চলে আসবে। এখানে যেটা থাকে, এখানে মূলত কি থাকে, রো এর নাম থাকে না কলামের নাম থাকে, নাকি টেবিলের নাম থাকে, নাকি ডেটাবেজের নাম থাকে? কলামের নাম থাকে। এখানে কলামের নাম থাকে। তাহলে সিলেক্ট কলাম, ওই কলামটা সিলেক্ট করো ফ্রম দ্য টেবিল, সিলেক্ট কলাম ফ্রম দ্য টেবিল, এরকম স্ট্রাকচারটা, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখানে আর এই চিহ্নটা দেইনি, অনেক সময় দেওয়াটা ম্যান্ডেটরি। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখেন আমরা যদি একটা কন্ডিশন সেট করে দিতে চাই, ফর এক্সাম্পল আমি জানতে চাচ্ছি যে আমি জানতে চাচ্ছি একটা কাস্টমারের নেম, তাহলে আমি কাস্টমারের নেমটা সিলেক্ট করব, ঠিক আছে? ঠিক আছে, কাস্টমার নেম। এখন আমি আসলে জানতে চাচ্ছি যে এমন একটা কাস্টমার আছে যার কাস্টমার আইডি হচ্ছে ধরেন 27, ঠিক আছে? তাহলে সিলেক্ট কাস্টমার নেম ফ্রম কাস্টমার্স
ওয়্যার মানে কাস্টমারের আইডি থাকবে ধরেন 27, ওয়্যার কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু 27। আমরা রান করে দেখি কোনো সমস্যা হয় কিনা। দেখেন, তাহলে কাস্টমার আইডি 27 যার, তার নাম এসে পড়লো এইটা, ফ্রান্সিন, এসপিএ। আপনারা কি এই স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পারছি। আচ্ছা, বলেন তো তাহলে এইটা কি? এটা কি টেবিল নেম না কলাম নেম নাকি রো নেম না ডেটাবেজের নেম? এটা কলামের নেম। এটা কিসের নেম? এটা কাস্টমার র। না, কাস্টমার এটা কিন্তু টেবিল নেম। এই যে দেখেন টেবিল নেম, এক একটা টেবিল ঠিক আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে কন্ডিশন। আপনারা চাইলে কন্ডিশন নাও দিতে পারেন, ঠিক আছে। কন্ডিশন যদি না দেন তাহলে কি আসবে? সব আসবে। দেখেন 91টা রেকর্ডের সবার কাস্টমার নেম আসলো, ঠিক আছে। আর আমরা যদি একটা কন্ডিশন দিয়ে দিই, ওয়্যার ওয়ার কাস্টমার আইডি ইজ 27, ঠিক আছে। আর আমরা যদি অন্য একটা দিই, কাস্টমার আইডি যার মনে করেন যে 50, সে আসুক, ঠিক আছে। তাহলে 50 যার আইডি তারা আসলো। এভাবে আমরা ডেটাকে বের করে আনতে পারি। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। আপনাদের কাছে কি মনে হয় যে এটা অনেকটা ন্যাচারাল ইংলিশের মতো না? যে এই জিনিসটা বের করে আনো এখান থেকে, যেখানে এই জিনিসটা এমন, অনেকটা ন্যাচারাল ইংলিশের মতোই, ঠিক আছে। তো এটা হচ্ছে এসকিউএল এর একদম বেসিক স্ট্রাকচার। দেখেন এখন এই যে এখানে একটা এক্সাম্পল, আমরা মনে করেন এমন একটা ডেটাবেস নিয়ে যদি কাজ করি, আমরা একটু পর একটা ডেটাবেস নিয়ে কাজ করব, নিজের একটা ডেটাবেস বানাবো। সেখানে মনে করেন আমরা নেম নামে যেটা আছে, আচ্ছা বলেন তো এটা কি? আমি আবারও রিক্যাপ করছি, এই জিনিসটা কি? এটা কি কলাম নাকি কলাম। রো? আচ্ছা, কলাম। আমরা এমন একটা ডেটাবেসে, একটা ডেটাবেসের ভিতরে স্টুডেন্টস নামে একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে একটা নেম নামে একটা কলাম আছে। আমরা বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ের ডেটাবেস, ফর এক্সাম্পল ধরেন সেখানে স্টুডেন্টস নামে একটা টেবিল আছে। এই যে আমরা যে একটু আগে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের একটা ডেটাবেস, সেখানে স্টুডেন্টস নামে একটা টেবিল আছে। সেই টেবিলে একটা কলাম আছে যে সবার নাম থাকবে, নেম নামে একটা কলাম আছে। সেই নেম কলামে ঠিক তাদের কলামগুলোই আমার কাছে এনে দাও যাদের সিজিপিএ 3-র চেয়ে কম। মনে করেন আমরা এমন একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেখানে আমরা যাদের সিজিপিএ 3-এর চেয়ে কম, তাদেরকে নিয়ে আমরা একটা কাউন্সিলিং সেশন করবো যে তাদের আসলে কম কেন, তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি। তো তাদেরকে তো আগে আমাদের বের করতে হবে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে কি, তারা আগে ডেটাবেসটা খুলবে, তারা সার্চ করবে যে আমার সব নামগুলো দরকার স্টুডেন্টদের মধ্যে থেকে, স্টুডেন্ট টেবিলদের মধ্যে থেকে, স্টুডেন্ট টেবিল থেকে সব স্টুডেন্টদের নামগুলো দরকার আমার যাদের সিজিপিএ 3-এর চেয়ে কম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কিছু সেটের অপারেশনও করতে পারি। আমরা তো সেট শিখেছি, সেট ইন ম্যাথ, আমরা পাইথনেও সেটের কিছু ব্যবহার দেখেছি। সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিসটিংক্ট অবজেক্ট। আমরা একদম ছোটবেলা থেকে যে সেট পড়ে আসছি। এখন সেটের ভিতরে আমরা কিছু অপারেশন করি, ইউনিয়ন করি আমরা, তারপরে আমরা ইন্টারসেকশন করি। দেখেন, আমরা চাইলে এখানে সেটের কিছু অপারেশন, যদিও এইখানে এই আমরা যে এসকিউএল স্টেটমেন্ট গুলো প্র্যাকটিস করার জন্য আমরা যে W3 স্কুলের যে ডেটাবেসটা ব্যবহার করছি, এখানে আসলে আমাদের সব পারমিশন নাই। আমরা সেটের অপারেশন গুলো করতে পারবো না, সেগুলো আমরা করবো ওই যে ভিএস কোড দিয়ে। আমরা আরেকটা ডেটাবেস বানাবো, সেখানে আমরা এই জিনিসগুলো করতে পারবো। তবে আপনাদেরকে স্লাইড দিয়ে দেখিয়ে দিই এই কমান্ডটাতে আসলে কি হবে। আমরা সিলেক্ট করব, কিছু ডেটা এক্সট্রাক্ট করে আনবো নেম কলাম থেকে, যেখানে নেম কলামটা আছে স্টুডেন্ট এ। মনে করেন স্টুডেন্ট এ হচ্ছে সব অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আর স্টুডেন্ট বি হচ্ছে ধরেন সব স্ট্যাটিস্টিক্স বা সিএসসি স্টুডেন্ট অথবা মার্কেটিং স্টুডেন্ট। স্টুডেন্ট এ হচ্ছে সব অ্যাকাউন্টিং স্টুডেন্ট, আর স্টুডেন্ট বি হচ্ছে সব মনে করেন যে বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট বি থেকে, ঠিক আছে। তো এখানকার নামগুলো আসবে আর এখানকার নামগুলো আসবে। দুইটার নামকে ইউনিয়ন করার জন্য, সেটে যেভাবে আমরা ইউনিয়ন করি, তো ইউনিয়ন করার জন্য আমরা মাঝখানে লিখবো ইউনিয়ন। তো ইউনিয়ন এই কমান্ডটা দ্বারা আমরা দুইটা নাম, যতগুলো নাম আসবে তাদেরকে ইউনিয়ন করি একদম সেটের মতো। এখানে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে কম্বাইন্স রো ফ্রম দ্য বোথ কোয়েরিজ। এখানে একটা কোয়েরি আছে, এখানে একটা কোয়েরি আছে, এখানে একটা রিকোয়েস্ট আছে, এখানে একটা রিকোয়েস্ট আছে। তো এগুলোকে আমরা যখন একত্র করব ইউনিয়ন, সেটে আমরা করি কি, আমরা যখন একাধিক এলিমেন্ট পাই, ফর এক্সাম্পল আমি একটা সেট পাচ্ছি, মনে করেন যেখানে একটা সেট হচ্ছে 2, 3, 4, এই একটা সেট। আর একটা সেট ধরেন যে 3, 4, 5। এখন আমরা যখন এইটাকে ইউনিফাই করব তখন কিন্তু এখানে কিছু ভ্যালু থাকবে ডুপ্লিকেট হয়ে যাবে। যেমন এখানে 3 আছে, 3 আছে,
চার আছে চার আছে, যখন আমরা সেটের ইউনিয়ন করি তখন কিন্তু ডুপ্লিকেট করলে হয় কি, মানে যখন ডুপ্লিকেট এলিমেন্ট থাকে তখন কিন্তু ওই জিনিসগুলোকে আমরা একবার আনি। তো এখানে ওই সেম জিনিসটা ঘটবে, যে আমরা যখন ইউনিয়ন করব, এখান থেকে কিছু ডেটা আনবো এক্সট্রাক্ট করে, এখান থেকে কিছু ডেটা আনবো এক্সট্রাক্ট করে, সিলেক্ট করে, যখন আমরা ইউনিয়ন করব যদি ডুপ্লিকেট কোনো ভ্যালু থাকে, মনে করেন অ্যাকাউন্টিং এও কিছু স্টুডেন্ট আছে, বায়োকেমিস্ট্রিতেও কিছু স্টুডেন্ট আছে যাদের নাম সেম। মনে করেন যে আমাদের এখানে একটা নাম আমরা ধরি, ফর এক্সাম্পল তানজিলা, ঠিক আছে? মনে করেন অ্যাকাউন্টিং এর একটা স্টুডেন্ট আছে, এখানে নাম হচ্ছে তানজিলা, আর বায়োকেমিস্ট্রিতে একটা স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে তানজিলা। এখন দুইটা তানজিলা যখন একসাথে থাকবে, তাদের নামের স্পেলিং সেম, তখন ওটা ইউনিফাই হয়ে একটা তানজিলা দেখাবে। তো এটা একটা সমস্যা হতে পারে। অনেক সময় ব্যাংকের গ্রাহক যারা থাকবে তাদের অ্যাকাউন্টে দেখা যাবে যে নাম আছে, নামটা সেম, এমন হতে পারে। এমন অনেক সময় হয় যে দুইজন পদপ্রার্থী তাদের নাম সেম, সেক্ষেত্রে হয় কি যে ডুপ্লিকেট ভ্যালু থাকলেও জিনিসগুলোকে দুইবার দেখাবে। এর জন্য আমরা আবার আনবো ইউনিয়ন অল। সেক্ষেত্রেও ইউনিয়ন হবে সেম অ্যাস ইউনিয়ন, কিন্তু ডুপ্লিকেট ভ্যালু থাকলে সেগুলোকে ওইখানেই রাখবে, একত্র করে একটা আনবে না। আচ্ছা, এই পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন যে একটা এসকিউ স্টেটমেন্ট আসলে কিভাবে লেখে বা এটা স্ট্রাকচারটা কেমন? এই ব্যাপারে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? না। আমার একটা প্রশ্ন আছে। জি 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 জি। আমরা যে সিলেক্ট কমান্ডটা লিখছি এটা কি কেস সেনসিটিভ, মানে আমরা কি এটা সবসময় ক্যাপিটালেই লিখবো নাকি আমরা সাধারণভাবেও লিখতে পারি? ইউজুয়ালি আমরা ট্রেডিশনালি ক্যাপিটালাইজ করে লিখি। ধরেন আপনার কিউরিওসিটির জন্য আমরা একটু দেখি যে সিলেক্ট অল, আমরা এটাকে ছোট হাতে লিখি কেস সেন্সিটিভ কিনা দেখার জন্য, টেস্ট করি আমরা, ঠিক আছে? দেখেন তাও কাজ করছে, কোনো সমস্যা নেই। আবার এমনও হতে পারে যে যেই সফটওয়্যারে আপনি এসকিউএল কমান্ডটা রান করতেছেন, ওই সফটওয়্যার হয়তো কেস সেন্সিটিভ ভাবে আপনার এসকিউএল স্টেটমেন্টটা নেবে। তো সেক্ষেত্রে হয়তো আপনার অবশ্যই বড় হাতের করে লেখা লাগবে। তো এইখানে আমরা যেখানে প্র্যাকটিসটা করছি এখানে আসলে কেস সেন্সিটিভ হয় না। আমরা একটু নেটে সার্চ করি যে জেনারেলি ইজ এসকিউএল কেস সেন্সিটিভ। আমার জানা মতে না। এই যে এসকিউএল কেস সেন্সিটিভিটি ইজ নট ইউনিফর্ম এন্ড ভ্যারিজ ডিপেন্ডিং অন সেভারাল ফ্যাক্টর। আচ্ছা, কেস সেন্সিটিভ হতেও পারে নাও হতে পারে, এটা ভ্যারি করে। ঠিক আছে, এটা একটা ভালো একটা প্রশ্ন। আমরা যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করছি সেখানে এটা ভ্যারি করতে পারে। যেমন সাম ডিবিএস লাইক ওরাকল আর ডিবি2, এগুলো কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? যেই সিস্টেমের ভিতরে নয়েজ হচ্ছে এখানে, যেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ডেটাবেস বানাবো অপারেট করব, সেখানে সেসব জায়গাতে আমাদের কেস সেন্সিটিভ থাকে বাই ডিফল্ট, ঠিক আছে? আবার মাইএসকিউএল এসকিউএল সার্ভার যখন আমরা ব্যবহার করবো তখন এখানে আবার কেস ইনসেনসিটিভ থাকবে, মানে এখানে আবার কেস সেন্সিটিভ না। আমরা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছি সেটার উপর নির্ভর করতে পারে যে আমাদের এসকিউএল কমান্ড গুলো আমাদের কেস সেন্সিটিভ হবে কি হবে না। যখন আমরা লিনাক্স ব্যবহার করছি, যখন আমরা উইন্ডোজ ব্যবহার করছি, পার্থক্য হতে পারে। উইন্ডোজে কেস সেন্সিটিভ অন, একটা মিনিট, in MySQL for example table names are case sensitive on case sensitive file systems। যখন আমরা লিনাক্সে কোনো কেস সেন্সিটিভ ফাইল নিয়ে কাজ করছি সেখানে আমাদের কেস সেন্সিটিভ থাকবে, কিন্তু যখন আমরা উইন্ডোজে কাজ করছি তখন আমাদের কেস ইনসেন্সিটিভ হবে যদি আমরা কেস ইনসেন্সিটিভ নিয়ে কাজ করি। মানে এটা বড় হাতের না ছোট হাতের তা দিয়ে আমাদের কোনো পার্থক্য হচ্ছে কি হচ্ছে না, সেটাকে আমরা বলছি কেস সেন্সিটিভ অথবা কেস ইনসেন্সিটিভ। আচ্ছা ঠিক আছে, ভালো প্রশ্ন। আচ্ছা, আমরা এবার পরবর্তী সেকশনে মুভ করি, ঠিক আছে? সেটের অপারেশন আমরা দেখলাম, ঠিক একইভাবে আমরা ইউনিয়ন যেভাবে করি আমরা ইন্টারসেক্টও করতে পারবো। ইন্টারসেক্ট করলে আমরা আসলে করি কি, যে দুইটা জায়গা থেকে এক্সট্রাক্ট করা ডেটা যা যা কমন তা আমরা দেখাবো। রিটার্নস অনলি দ্য রোজ দ্যাট অ্যাপিয়ার্স ইন বোথ কোয়েরিজ। মানে যেটা এখানেও আছে এখানেও আছে এই জিনিসগুলো ইন্টারসেক্ট করে দেখাবে, যেখানে কমন আছে সেটা দেখাবে। ইন্টারসেক্ট করে আমরা তো কমন আনি। ইন্টারসেক্ট সেটের মধ্যে যে আমরা ইন্টারসেক্টটা করি, ইন্টারসেক্ট ইন ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? এখানে আমরা ইন্টারসেক্ট যখন করি তখন আসে কি, যে এ আর বি দুইয়ের মাঝে যা আছে সেটা যেটা কমন থাকে, ঠিক আছে? এই হচ্ছে ইন্টারসেকশন। ঠিক একই জিনিসটা এখানে ঘটে। আচ্ছা ঠিক আছে, আমরা চাইলে কিছু ফাংশনও ব্যবহার করতে পারবো। এখানে সম্ভবত ফাংশন গুলো ব্যবহার করা সম্ভব। যেমন দেখেন, আমরা এক্সেলেও এই সেম জিনিসগুলো দেখি, পাইথনে এই সেম জিনিসগুলো দেখি। সাম ফাংশন আছে, অ্যাভারেজ ফাংশন আছে, কাউন্ট ফাংশন আছে। আহ দেখি এখানে কাজ করে কিনা। আমাদেরকে এই এই যে যেই সার্ভারে আমরা জিনিসটা চালাচ্ছি এখানে আসলে কিছু পারমিশন দেওয়া আছে যাতে এই ডেটাবেসটাকে কেউ যাতে ম্যানিপুলেট না করতে পারে। এর জন্য আসলে সব কমান্ড রান করা যায় না, কিন্তু আমরা যখন ভিএস কোড দিয়ে ডেটাবেস বানিয়ে করবো তখন আমরা সব কমান্ড রান করতে পারবো। আমরা করি কি, সিলেক্ট অল ফ্রম
কাস্টমার্স। আচ্ছা, এই নামটা কেস সেন্সিটিভ কিনা এটা আমরা একটু চেষ্টা করে দেখি, ঠিক আছে? কাস্টমার্স, আমি এই নামটাকে একটু বড় হাতের করে লিখলাম, দেখি আসে কিনা। তাও আসছে। আমি লিখলাম ক্যাটাগরিজ, ক্যাটেগরিজ, ক্যাটাগরি সব আসছে। তার মানে এখানেও কেস সেন্সিটিভ হচ্ছে না। আমি এখানে যদি এই যে সিলেক্ট অল, আমি চাচ্ছি যে এটাকে কাউন্ট করে দেখাক, তাহলে সিলেক্ট করবে এর কাউন্ট নাম্বার, দেখে এই ফাংশনটা রান করে কিনা। হ্যাঁ, তাহলে এক্সপ্রেশন যেটা হয়েছে সেটা হচ্ছে 8, তার মানে 8টা আছে। আমরা এই কাউন্ট ফাংশন দ্বারা গণনা করে দেখছি যে আসলে নাম্বার অফ রোজ কতগুলো। নাম্বার অফ রোজ এই ক্যাটাগরিতে আছে 8টা, এই যে 8 দেখাচ্ছে আমাদের। আমরা চাইলে আরো কিছু করতে পারি, যে আমাদের ম্যাক্সিমাম কোনটা, যদিও এটা নাম্বার না। ফর এক্সাম্পল, আচ্ছা আমরা একটা জিনিস এখান থেকে করি, সেটা হচ্ছে অর্ডার ডিটেলস। দেখেন, অর্ডার ডিটেলসে আমাদের একটা, এই অর্ডার ডিটেলস নামে একটা টেবিল আছে, ঠিক আছে? এখানে একটা কোয়ান্টিটি নামে একটা কলাম আছে। আমি সিলেক্ট কোয়ান্টিটি ফ্রম অর্ডার ডিটেলস, এভাবে একটা স্টেটমেন্ট রান করাচ্ছি, তাহলে আমার কোয়ান্টিটি আসছে। এখন আমি চাচ্ছি যে এই কোয়ান্টিটির একটা সামেশন আসুক, দেখি সাম করা যায় কিনা। দেখেন, তাহলে কোয়ান্টিটি গুলোর যদি সামেশন বা যোগফল করি, তাহলে যোগফলটা আসে এত। আমি চাচ্ছি যে কোন কোয়ান্টিটিটা ম্যাক্সিমাম সেটা বের হোক, তাহলে ম্যাক্স। তাহলে ম্যাক্স হচ্ছে 120। আমরা যদি অল দেখি তাহলে দেখেন এই কোয়ান্টিটির মধ্যে কোথাও না কোথাও 120 নামে একটা কোয়ান্টিটি আছে, যেটা ছিল ম্যাক্সিমাম। ঠিক আছে, এখন ধরেন খুঁজতে খুব কষ্ট হচ্ছে, তাহলে আমরা দেখতে চাই যে এমন কোন কোয়ান্টিটি আছে যেখানে কোয়ান্টিটি ছিল 120। তাহলে সিলেক্ট, আমি চাচ্ছি যে ওইটার প্রোডাক্টের আহ যা যা আছে সবই দেখাতে। ঠিক আছে, ধরেন সিলেক্ট অল ফ্রম অর্ডার ডিটেলস ওয়্যার কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 120, দেখি কিছু আসে কিনা। আচ্ছা, এখানে একটা ছোট সমস্যা হচ্ছে, নো ভ্যালু ইজ গিভেন। আমরা একটু ম্যাক্স বের করি, ম্যাক্স। আচ্ছা, সম্ভবত অর্ডার আইডি থেকে বের করেছে, সম্ভবত 120 সম্ভবত অর্ডার আইডি থেকে বের করেছে। একটা মিনিট, কোয়ান্টিটি রান করলাম, কোয়ান্টিটি, সিলেক্ট কোয়ান্টিটি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কোয়ান্টিটি। আচ্ছা, সিলেক্ট কোয়ান্টিটি ওয়্যার কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 120, এভাবে যদি আমরা কন্ডিশন সেট করে দিই, এইখানে নো ভ্যালু। আর আচ্ছা, সম্ভবত এখানে নেই, 120টা সম্ভবত ভুল এসেছে, দেখে 10 আছে কিনা। কোয়ান্টিটি স্পেলিংটা একটু পরেরটায় ভুল আছে, ওইটার কারণে কোনো ও সমস্যা নেই। আচ্ছা, জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকবার আসলে স্পেলিং গুলো ভুল করি, দুঃখিত। এর জন্য আসলে ইরর গুলো হয়। আচ্ছা, 120 দিয়ে আমরা ট্রাই করি। এই যে 120 কোয়ান্টিটি, আমি জানতে চাচ্ছিলাম যে এটার নামটা কি, বা অল সিলেক্ট করে দিই। হুম, তাহলে এই যে এই অর্ডার ডিটেলস আইডির এই যে প্রোডাক্টটা ছিল, এই প্রোডাক্ট আইডি, এইটা এত কোয়ান্টিটির এসেছিল, এই রোটা সম্পর্কে আমাদের ইনফরমেশনটা এসেছিল। তো দেখেন, আমরা এখানে সিলেক্ট করলাম অল, আমরা সবকিছু দেখতে চেয়েছিলাম। আমরা যদি যদি প্রোডাক্ট আইডিটা দেখতে চাইতাম শুধু, এর জন্য সবচেয়ে সেফ হচ্ছে এখান থেকে কপি পেস্ট করা। বা আমরা যখন কোনো একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যখন কাজ করব, তখন একটা অংশ লেখার সময় মনে করেন প্রড লিখলাম, অটোমেটিকলি সাজেস্ট করবে যে আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো প্রোডাক্ট আইডি বোঝাতে চেয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের স্পেলিংটা আসলে ভুল হয় না। ঠিক আছে, তো এই প্রোডাক্ট আইডিটা, যেই মানে অর্ডার ডিটেলস নামে একটা টেবিল আছে, সেখানে প্রোডাক্ট আইডি নামে এক কলামটা আমরা দেখতে যাচ্ছি, যেখানে কোয়ান্টিটি হচ্ছে 120। ওই ইনফরমেশনটা আমাদেরকে এভাবে এক্সট্রাক্ট করে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এই সেম ফাংশন গুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, আমরা অ্যাভারেজ করতে পারি, ম্যাক্সিমাম বের করতে পারি, মিনিমাম বের করতে পারি। আচ্ছা, এবার আমরা পরবর্তী সেকশনে যাই, সেটা হচ্ছে নাল ভ্যালুস বলতে আসলে আমরা কি বুঝাই, নাল কথাটার অর্থ কি। ঠিক আছে, নাল মানে হচ্ছে অকার্যকর, বাতিল, বা কোনো কিছু নেই এমন, হ্যাভিং নো লিগাল অর বাইন্ডিং ফোর্স, ইনভ্যালিড। যখন দেখেন এই যে ডেটাবেজে, ফর এক্সাম্পল আমি সবটাই দেখাচ্ছি, এই ক্যাটাগরিজ, ঠিক আছে? মনে করেন কোথাও একটা জায়গাতে ভ্যালু দেওয়া নেই। ফর এক্সাম্পল, একটা প্রোডাক্টের আইডি আছে,
ক্যাটাগরি নাম আছে, যদি ফর এনি কেস যদি এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন না থাকতো তাহলে আমরা বলতাম যে এটা হচ্ছে নাল। আবার এমন হতে পারে যে এটার পুরোটাতেই শুধুমাত্র ক্যাটাগরি আইডি আছে, একটা ইউনিক প্রাইম কি আছে, কিন্তু এর আসলে কোনো ভ্যালুই নেই, তখন সেটাকে আমরা বলতাম নাল। যদি ইম্পটি থাকে সেটাকে আমরা বলি নাল। অনেক সময় এমনও থাকতে পারে যে আমরা আসলে জানি যে এখানে কিছু একটা আছে, আমরা বের করার চেষ্টা করছি, এটা কন্ডিশন ফিল আপ করছে, কিন্তু বের করে দেখতে পাচ্ছি যে এখানে আসলে কিছুই নেই, ওখানে আসলে আমাদের কোনো ইরর হচ্ছে না, বরং ওখানে আসলে ভ্যালুটা ছিল নাল, মানে জিরো অর এমটি কোনো একটা ভ্যালু আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, নেস্টেড সাব কোয়েরিজ আমরা রাখতে পারি, মানে একটা কোয়েরির ভিতরে, একটা রিকোয়েস্টের ভিতরে আমরা আরেকটা রিকোয়েস্ট রাখতে পারি। নেস্টেড বলতে আসলে আমরা কি বুঝাই? দেখেন, নেস্টেড অর্থ আসলে আমরা বুঝাই প্লেসড অর স্টোরড ইনসাইড ওয়ান আনাদার, মানে একটার ভিতরে আরেকটা। এই আপনারা এক্সেল এই জিনিসটা দেখবেন যে ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা স্টেটমেন্ট দিয়ে দেয়, তারপর আরো একটা ইফ স্টেটমেন্ট দিয়ে দেয়, এগুলো হচ্ছে আপনার নেস্টেড ইফ স্টেটমেন্ট। আচ্ছা, নেস্টেড ইফ স্টেটমেন্ট মানে একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা, এভাবে নেস্টেড ইফ স্টেটমেন্ট ইন এক্সেল। এই সেম জিনিসটা আমরা এই যে দেখেন, আপনারা ফটোটা দেখতে পারবেন কিনা আমি চেষ্টা করি জুম করার। এই যে এখানে, এই যে ইফ স্টেটমেন্টের ভিতরে আরেকটা ইফ, ইফ তারপর আবার ভিতরে ইফ, তারপর আবার ভিতরে ইফ, তারপর সবগুলোকে আবার শেষে ক্লোজ করা লেগেছে। ঠিক একইভাবে আমরা এই কোয়েরির ভিতরেও কোয়েরি দিতে পারি, যে আমরা এই একটা কোয়েরি দিয়েছি যে আমরা সিলেক্ট করব কোথা থেকে, নেম নামে একটা কলাম থেকে, সেই কলামটা হচ্ছে স্টুডেন্টস নামে একটা টেবিল থেকে, আমরা যেই ডেটাবেস নিয়ে কাজ করছি সেই ডেটাবেস আমরা কোয়েরি দিচ্ছি, যেখানে সিজিপি হবে একটা নির্দিষ্ট সিজিপি আমরা দিয়ে দিতে পারি, অথবা ওইটাকে আমরা একটা কমান্ডের ভিতরে রাখতে পারি যে ওই সিজিপি এভারেস্ট, এখন এভারেস্ট আমার জানা নেই, যে এভারেজ সিজিপি এর উপরে যারা আছে তাদেরকে আমি বের করতে চাই, এখন এভারেজ সিজিপিটা আমার জানা নেই, তখন এখানে আমরা ব্রেকেট দিয়ে এখানে আরো একটা সিকল কমান্ড আমরা রাখতে পারি, যেখানে আমরা এভারেজ বের করব সিজিপিএ কলাম থেকে, স্টুডেন্টদের মধ্যে থেকে। তো এইভাবে আমরা একটা স্টেটমেন্টের ভিতরে আর একটা স্টেটমেন্ট রাখতে পারি, এইভাবে আমরা নেস্টেড সাব কোয়েরিজ রাখতে পারি। আবার চাইলে আমরা কিছু কমপ্লেক্স কোয়েরিও রাখতে পারি, যে আমরা একাধিক কোয়েরি একসাথে জয়েন করছি। আমরা যদি সিকুয়েলে যাই, এখানে টিউটোরিয়ালে যাই, আপনারা এখানে দেখবেন এন্ড আছে। আপনারা লজিক গেট পড়েছেন আইসিটি তে, লজিক গেট, লজিক গেটে আপনার এন্ড অর নট এগুলো পড়েছেন, মানে দুইটা কন্ডিশন ফিল আপ করা লাগবে, দুইটার একটা হলেও হবে, বা এইটা হলে হবে অথবা ওইটা হলে হবে, এইরকমের যে গেট গুলো থাকে, এই সেম অপারেটর গুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। অর অপারেটর মানে আপনি দুইটা সিকল কমান্ড দিয়ে দেবেন, তারপর মাঝখানে দিবেন অর। দেখেন এখানে, এখানে এই জিনিসটা দেখেন, এই উদাহরণটা এখানে দেখেন, এই যে আমরা সিলেক্ট করছি, সবকিছু সিলেক্ট করে বের করার চেষ্টা করছি, মানে যতগুলো কলাম আছে সব অ্যাস্টেরিস্ক চিহ্ন দ্বারা আমরা বুঝছি সব কলাম আমাদের লাগবে, ফ্রম কাস্টমারদের মধ্যে থেকে, যেখানে তাদের কান্ট্রি হচ্ছে জার্মানি অথবা তাদের কান্ট্রি হচ্ছে স্পেন, এভাবে আমরা অর দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি রান করি তাহলে আমাদের ঠিক সেই ইনফরমেশন গুলো আসবে, 16টা রেকর্ড এসেছে, যাদের কান্ট্রি হচ্ছে জার্মানি অথবা যাদের কান্ট্রি হচ্ছে স্পেন, কাস্টমারদের মধ্যে থেকে। ঠিক আছে। তো এভাবে চাইলে আমরা একটা কোয়েরিকে আরো কমপ্লেক্স করতে পারি, এর মধ্যে আরো কিছু সাব কোয়েরি দিতে পারি। আচ্ছা, এবার আমরা যদি কোনো ডেটাবেসকে মডিফিকেশন করতে চাই তাহলে আমরা ইনসার্ট, আপডেট, ডিলিট করব। দেখেন, আমরা যদি কোনো ডেটাকে বের করতে চাই তাহলে তো আমরা সিলেক্ট করে বের করি, ঠিক আছে, কিন্তু আমরা যদি কোনো ডেটা ইনসার্ট করতে চাই, মানে ডেটাবেসে কোনো ডেটা এন্টার করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনসার্ট কমান্ডটা আনবো। যদি আপডেট করতে চাই, একটা এক্সিস্টিং ডেটা আছে আমরা সেটাকে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমরা আপডেট করব। একটা এক্সিস্টিং ডেটা আছে সেটাকে যদি আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা ডিলিট করব। কিন্তু এখানে আসলে এই ওয়েবসাইটে আমাদের পারমিশনটা নাই। ফর এক্সাম্পল দেখেন, আমরা যদি ডিলিট অল করে দিই, যে আমরা চাই সবগুলো ডিলিট করে দাও ফ্রম কাস্টমার্স, আমরা ডিলিট করতে পারবো না। এখানে আসলে আমাদের কুড নট ডিলিট, ঠিক আছে, আমাদেরকে আসলে ডিলিট করার ওই পারমিশনটা দিচ্ছে না, তাহলে এই পুরো জিনিসটা বিগড়ে যাবে। আচ্ছা, কিন্তু আমরা এখন আমাদের ভিএস কোড থেকে আমরা ডেটাবেস বানিয়ে সেটা পাইথনের সাথে ইন্টিগ্রেট করে দেখবো, সেখানে আমরা এই ডিলিট করার কাজটা করতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করি, যে এমবেডেড সিকুয়েল, এমবেডেড কথার অর্থ কি? ফিক্সড ফার্মলি ইন ডিপলি ইন সারাউন্ডিং, মানে আমরা একটা পাইথন প্রোগ্রাম লিখছি, ফর এক্সাম্পল ধরেন আমরা একটা পাইথন প্রোগ্রাম লিখছি, এখন ওই পাইথন প্রোগ্রামের ভিতরে
আমরা ওই সিকুয়েল কমান্ডটা দিয়ে দেবো। ফলে হবে কি, পাইথন প্রোগ্রামটা যখন রান করবে, বা আমরা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লিখি এর ভিতর যদি আমরা সিকুয়েল কমান্ডটা দিয়ে দিই, তাহলে হয় কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রান করলে পাশাপাশি সে সিকুয়েল কমান্ডটা রান করে তার যে তথ্যের কাজটা আছে সেটা সে করবে। ফর এক্সাম্পল ধরেন আপনি একটা অ্যাপ বানালেন, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানালেন। এখন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ যদি আপনি বানান, তাহলে ওই অ্যান্ড্রয়েড অ্যাপটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি বানাবেন? খুব অবশ্যই আপনি জাভা ইউজ করবেন অথবা কটলিন ইউজ করবেন। এখন এই কটলিন প্রোগ্রাম বা জাভা প্রোগ্রামের ভিতরে আপনি সিকুয়েল কমান্ডটা দিয়ে দেবেন। ফলে হবে কি, ওই অ্যাপটার জন্য যে ডেটাবেসটা লোকালি আপনার মোবাইলের ভিতর তৈরি হবে, সেটা ডেটার সাথে ও কমিউনিকেট করতে পারবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে একটা ডেটাবেস আসলে কিভাবে তৈরি করে। আমরা পাইথন প্রোগ্রাম দিয়ে আমরা কিভাবে ডেটাবেসটা তৈরি করব। আচ্ছা, ঠিক আছে। আপনারা আপনাদের কম্পিউটারে কি এই ভিএস কোডটা ইনস্টল করতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনারা যারা পেরেছেন, আসলে ইন্ডিভিজুয়ালি সবাইকে হেল্প করাটা একটু কষ্টকর হয়ে যায়। যারা পেরেছেন তারা একটু চেষ্টা করবেন যে অন্য আরেকজনকেও একটু হেল্প করার। ঠিক আছে। আর যদি গ্রুপে কোনো কোয়েশ্চেন করেন যে এই কারণে আমি ইনস্টল করতে পারছি না, ট্রাই করতে পারছি না, তাহলে আপনি গ্রুপে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। আমি এখানে পাইথন ফোল্ডারে, এই ফোল্ডারটা এখানে লোকেট করা আছে, আমি দেখাচ্ছি। এই দিস পিসিতে, ডকুমেন্টসে, পাইথন, এখানে আমাদের এই ফোল্ডারটা লোকেট করা আছে। এখন ফর এক্সাম্পল আমি একটা নিউ ফাইল খুলি, আর মেইন ডট পিওয়াই। ডট পিওয়াই দ্বারা আসলে আমরা কি বোঝাই, যে এটা একটা পাইথন ফাইল। ঠিক আছে। আমি এই ফাইলটা তৈরি করছি। এখন এইটার ভিতরে আমি আমাদের পাইথন কোডগুলো লিখবো। ঠিক আছে। এখন আপনারা তো লাইব্রেরি ইম্পোর্ট করতে শিখেছেন। কোন কোন লাইব্রেরি ইম্পোর্ট করতে শিখেছেন, বা কোন কোন লাইব্রেরি ইম্পোর্ট করে কাজ করেছেন, আপনাদের মনে আছে? নাম পাই না সম্ভবত একটা লাইব্রেরি। হ্যাঁ, নামপাই নামে একটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করেছিলাম। ভেরি গুড। নামপাই, নামপাই নিয়ে আমরা কাজ করেছি। আমরা ম্যাথ লাইব্রেরি নিয়েও কাজ করেছি। আর অ্যারে লাইব্রেরি নিয়ে আমরা কিছু জিনিস দেখেছি, কিন্তু বিস্তারিত দেখিনি। অ্যারে লাইব্রেরি দিয়ে আসলে আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি। নামপাই দিয়েও আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি। আরো অনেক লাইব্রেরি আছে। আপনি যখন পাইথনটা ইনস্টল দিবেন, তখন আপনার এরকম ব্রাউজারে একজন গ্রুপে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে এটা কি আসলো, এটা কি কোনো ইরর কিনা। না, ওটা ইরর না, ওটা হচ্ছে আপনার লাইব্রেরির কিছু ইন্ডেক্স দিয়েছে। আচ্ছা, দেখেন, এখন আমরা ডেটাবেস নিয়ে যদি কাজ করতে চাই, আমাদের সিলেবাসে কি আছে দেখেন। আমরা একটু সিলেবাসটা ওপেন করি। সিলেবাসে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে আমরা মাইস্কিউএল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারি, অথবা এসকিউএল লাইট ব্যবহার করতে পারি। এখন এসকিউএল লাইট ব্যবহার করে যদি আমরা করি, তাহলে এই কাজটা করতে আমাদের জন্য সবচেয়ে ইজি হয়। মানে কোনো ইনস্টলেশন আমাদের দরকার নেই। একদম মিনিমাম সফটওয়্যার নিয়ে আমরা কাজটা করে শিখতে পারবো। যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মাইস্কিউএল দিয়ে আমাদের ডেটাবেসটা বানানো উচিত। আর যদি আমরা ছোটখাটো কোনো প্রোগ্রাম বানাতে চাই, ছোট একটা অ্যাপ বানাতে চাই, একটা সফটওয়্যার বানাতে চাই নিজের জন্য, বা শিখতে চাই, সেক্ষেত্রে আমরা এসকিউএল লাইট দিয়ে কাজটা করতে পারবো। আমাদের কোনো ইনস্টলেশন দরকার নেই, জাস্ট আমরা একটা লাইব্রেরি ইম্পোর্ট করে কাজটা করা শুরু করবো। এখন সেক্ষেত্রে আমরা যদি একটা ডেটাবেস বানাতে চাই, ডেটাবেস নিয়ে যদি আপনি কাজ করতে চান, এসকিউএল নিয়ে যদি পাইথনে কাজ করতে চান, তাহলে আপনি একটা লাইব্রেরি ইম্পোর্ট করবেন, সেটা হচ্ছে এসকিউএল লাইট 3। ঠিক আছে। সেক্ষেত্রে আমি ইম্পোর্ট করব SQLite 3। ঠিক আছে। এখন এটা ইম্পোর্ট করলে আমি এটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে। আমি এন্টার করে দিয়েছি, এন্টার এখনই করা লাগবে না। এটা কাটি। দেখেন, আর স্ক্রিন কি দেখা যাচ্ছে, নাকি লেখাগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে? বড় হ্যাঁ, করলে দেখা ভালো যাচ্ছে। হয়। আসলে এটার আপডেটের পরে এটার একটা জুম ইন অপশন ছিল। আগের ভার্সনের যেটা আমি ইউজ করতাম, ওটা আনইনস্টল করে দিয়েছি। এখানে একটা খুব উম, সহজ একটা প্যানেল ছিল জুম ইন করার জন্য। আচ্ছা, ধরেন আমি একটু গুগলই করি, ধরেন হাউ টু জুম ইন VS কোড 3। 3 না, এটা কত ভার্সন আমার জানা নেই। কন্ট্রোল প্লেস করলে করার কথা, এটাই তো করছি, কিন্তু হচ্ছে না। এটা আগের আগের ভার্সনে হতো।
সেটিংস, জুম। আচ্ছা, ওটা ওপেন করে আসতে হবে না, আগে তো ওপেন ছিল, এই জন্যই কাজ করছে না। হ্যাঁ, এবার কাজ করবে আশা করি। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার তো দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা দেখা যখন যাচ্ছে। সিকিউর নিয়ে কাজ করব তখন আমরা এই যে SQLite 3 এই লাইব্রেরিটা ইম্পোর্ট করব। এখন আমরা যে ডেটাবেস বানাবো, ডেটাবেস বানানোর জন্য আমরা একটা কানেকশন তৈরি করব। আপনারা একটু স্লাইডটা দেখেন। আমরা একটা কানেকশন তৈরি করব, যেটা হচ্ছে একটা কানেক্ট ফাংশন দিয়ে। ঠিক আছে, একটা কানেক্ট ফাংশন দিয়ে, কানেক্ট নামে একটা ফাংশন দিয়ে। এখন এই ফাংশনটার ভিতরে যা থাকবে, আমরা যেই ডেটাবেসটা বানাতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমরা বরিশাল ইউনিভার্সিটির একটা ডেটাবেস বানাতে চাচ্ছি, তাহলে আমরা লিখবো বিইউ ডেটাবেস। ঠিক আছে, এখন ডেটাবেসের এক্সটেনশনটা, ফাইল এক্সটেনশন সবসময় হবে ডিবি। ডিবি মানে হচ্ছে ডেটাবেস। এখন এই যে কানেক্ট কানেক্ট ফাংশনটা আছে, এটা মূলত কি? এটা হচ্ছে আমাদের সিকুয়েল লাইন যে লাইব্রেরি আছে এইটার একটা অংশ। তাহলে এটা আমরা এরকম ডট দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখন আমাদের এই জিনিসটা একটা ভ্যারিয়েবল এখানে রাখছি, সেটা হচ্ছে ধরেন CONN কানেকশন বোঝাতে। ঠিক আছে, এই সেম কোডটা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, এখন আমরা যেহেতু কানেকশনটা তৈরি করেছি, আমাদের আবার এই কানেকশনটা ক্লোজ করা লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটা মিনিট, আমরা একদম সরাসরি কপি করে আনি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এই ইন্ডেন্টেড স্পেস গুলোর দরকার নেই, বোঝার সুবিধার্থে এন্টার করে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমরা এখানে কি কি করলাম, একটু ভেঙে ভেঙে চিন্তা করেন। এইটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ডেটাবেস ইউজিং পাইথন। ঠিক আছে, আমরা পাইথন দিয়ে কিভাবে একটা ডেটাবেস তৈরি করব, আমরা শুধুমাত্র তৈরি করছি। ঠিক আছে, আমরা আগে SQLite লাইব্রেরিটা ইম্পোর্ট করবো। এটা যদি ইম্পোর্ট না করি, তাহলে ওর কাছে এই কানেক্ট ফাংশন গুলো, এই ক্লোজ ফাংশন গুলো অচেনা লাগবে। ঠিক আছে, আগে আমাদের এই লাইব্রেরিটা ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট করার পর বলবো যে এই লাইব্রেরির যে কানেক্ট যে ফাংশনটা আছে, এই ফাংশনটা অনুসারে একটা ডেটাবেস বানাও, যে ডেটাবেসটার নাম হবে বিউ ডেটাবেস ডট ডিবি। এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে রাখছি। ভ্যারিয়েবলে কেন রাখছি? যাতে এই কানেকশনটা পরবর্তীতে ক্লোজ করা যায়। তো আমরা ডট ক্লোজ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এখন এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, তাহলে একটা ডেটাবেস ক্রিয়েট হবে। এখানে একটা সিনট্যাক্স একটা সমস্যা আছে, ওয়েট, আমরা সিনট্যাক্সটা ঠিক করে আসি। ফিক্স দিস কোড। এখন এরকম যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি কি করবেন? কোডটা দিবেন, এই কাজগুলো নিয়মিত আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোডটা দিবেন, আর যে এররটা আছে, সেই এররটা আপনারা ওর কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, কোনো পরিবর্তন তো দেখছি না। ঠিক আছে, হ্যাঁ, এবার দেখেন আমাদের এই একটা ডেটাবেস তৈরি হয়ে গিয়েছে। দেখেন, এই ডেটাবেসটা কিন্তু আগে ছিল না। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখেন এখানে ভিউ ডেটাবেস ডট ডিবি আছে। আচ্ছা, আমি এটা আবার ডিলিট করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিই। ঠিক আছে, মুভ টু রিসাইকেল বিন নাই। আমি যদি এই কোডটা রান করি, ঠিক আছে, আমি যদি এই কোডটা রান করি, তাহলে এই একটা ডেটাবেস এখানে তৈরি হয়ে যায়। আবার দেখেন এই যে ভিউ ডেটাবেস ডট ডিবি। ঠিক আছে, আমি ডিলিট করে দিচ্ছি। আমি যদি এখানে কোডটা রান করি, এই যে সেম কোডটা আমরা লাইব্রেরিটা ইম্পোর্ট করব, এই লাইব্রেরি অনুসারে একটা ডেটাবেসকে কানেক্ট করব। যদি ডেটাবেসটা অলরেডি এক্সিস্ট থাকে, তাহলে জাস্ট কানেক্ট হবে, আর কিছুই না। আর যদি না থাকে, তাহলে এই ডেটাবেসটাও ক্রিয়েট করবে। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে কি হবে? এই ডেটাবেসটা ও ক্রিয়েট করেছে, এই যে ডেটাবেস ফাইল। ঠিক আছে, আর যদি অলরেডি থাকে, তাহলে এটা যদি আপনি রান করেন, তাহলে ক্রিয়েট করবে না। ঠিক আছে, ওটা জাস্ট কানেক্ট হবে। কানেক্ট হলে হবে কি, আমরা এখানে এসকিউএল স্টেটমেন্ট গুলো রান করতে পারবো। ঠিক আছে, এটা অলরেডি ক্রিয়েটেড। আমি এটাকে যত রান করি, নতুন করে আরেকটা ক্রিয়েট হবে না, একবার ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা একটা ডেটাবেস পাইথন দিয়ে তৈরি করতে পারেন। এখন এই ডেটাবেসে কিছুই নেই। আপনারা যদি ফাইল সাইজটা দেখেন, ঠিক আছে, এই যে ডেটাবেস ফাইলটা আছে, প্রপার্টিজে যাই, এখানে দেখবেন যে 0 বাইটস, মানে এর মধ্যে কিছুই নাই। ঠিক আছে,
এখন আমাদের এই ডেটাবেসে কিছু আনতে হবে। এখন আমরা একটা রিলেশনাল ডেটাবেসের মতো বানাবো, যেখানে আমাদের রোজ থাকবে, কলাম থাকবে, ঠিক আছে। এখন ক্রিয়েটিং এ ডেটাবেস এই পার্টটা আমাদের গেল। এখন আমরা দেখবো যে ক্রিয়েটিং এর টেবিল, ডেটাবেসের ভিতরে তো অনেক টেবিল থাকবে। যেমন আমরা এই ডেটাবেস গুলো দেখেছি, এই যে এই ডেটাবেসের ভিতরে আমাদের টেবিল ছিল, কাস্টমার ছিল, ক্যাটাগরি ছিল, এমপ্লয় ছিল, অর্ডার আইডি ছিল, অর্ডার্স ছিল, এরকম আমরা কিছু টেবিল বানাবো। এখন আমরা যদি টেবিল বানাতে চাই, আমাদের সবসময় এই সেম কাজটা বারবার করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা লাইব্রেরিটা ইম্পোর্ট করব, আমরা কানেকশনটা তৈরি করব, আর কানেকশনটা শেষে ক্লোজ করে দেবো। এখন এর মাঝে আমাদের যা করার তা আমাদের করতে হবে, যা করার সবের মাঝে আমাদের করতে হবে, ঠিক আছে। লাইব্রেরি ইম্পোর্ট করব, কানেকশন ক্রিয়েট করব, আর কানেকশনটা ক্লোজ করব। বাদ বাকি কাজ সবের মাঝে আমরা করব, ঠিক আছে। দেখেন, এখন আমরা যদি আরেকটা বিষয়, আমরা যদি এখন এসকিউএল কমান্ড গুলো রান করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কার্সর অ্যাক্টিভ করতে হবে। দেখেন, ঠিক আছে। এই দেখেন, আমরা এই কানেকশনটা তৈরি করেছি, এই লাইনটা আমাদের আছে, ঠিক আছে। আমরা এখন একটা কার্সর অ্যাক্টিভ করবো। কার্সর অ্যাক্টিভ করার জন্য দেখেন, ঠিক যেই ভ্যারিয়েবলটা দিয়ে আমরা কানেকশনটা তৈরি করেছি, এই ভ্যারিয়েবলটা দিয়ে কানেকশনটা তৈরি করেছি, ঠিক আছে। এই ভ্যারিয়েবলটাকে আমরা একটা কার্সর দিয়ে অ্যাক্টিভ করব। দেখেন, কানেক্ট ডট কার্সর, এই ফাংশনটা আমরা আনবো, কানেক্টেড ফাংশন। তাহলে হবে কি, এটা একটা কার্সরের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন এইটা যদি আমরা না নিই, তাহলে কি হবে, আমাদের এসকিউএল কমান্ড গুলো আমরা রান করতে পারবো না। এটা নেসেসারি। এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে রাখতে পারি, এটাকে আমরা কার্সর নামে একটা ভ্যারিয়েবলে রাখতে পারি, যাতে পরবর্তীতে আমরা যদি ক্লোজ করতে চাই করতে পারবো, কার্সর, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এখন আমরা চাইলে কোনো এসকিউএল কোডকে এক্সিকিউট করতে পারবো। সেক্ষেত্রে আমাদের, দেখেন, আমরা এই কার্সরটা কেন আনলাম, আমরা যে এক্সিকিউট করবো না, এক্সিকিউট, এক্সিকিউট মানে হচ্ছে কাজ করাটা বুঝাচ্ছি। এক্সিকিউট যে আমরা করবো, আমরা যে এখানে এসকিউএল কমান্ড গুলো যে লিখবো, এখানে এসকিউএল কমান্ড গুলো যে লিখবো, এখন এটা লেখার জন্য আমাদের এই এক্সিকিউট ফাংশনটা দরকার। এক্সিকিউট ফাংশনটা মূলত এই কার্সর থেকে আসবে, আর কার্সরটা আমরা এইখানে রেখেছি, এই ভ্যারিয়েবলের ভিতরে রেখেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা সরাসরি কোডটা কপি পেস্ট করে নিয়ে আসি। আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বুঝাচ্ছি, যেহেতু লিখতে অনেক সময় লাগে, এর জন্য আমরা তাড়াতাড়ি করে কপি পেস্ট করে বুঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন, আমরা একটা লাইব্রেরি ইম্পোর্ট করেছি, এসকিউএল লাইভ 3। এটা আমাদের অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট না করলে আমরা এই ফাংশন গুলো নিয়ে কাজ করতে পারবো না। আমরা ফার্স্টে কি করব, একটা ডেটাবেস কানেক্ট করবো। দেখেন, আমরা এখানে মাই ডেটাবেস লিখেছি, আমাদের অলরেডি ডেটাবেসটার নাম হচ্ছে ভিউ ডেটাবেস, ঠিক আছে। আমি নামটা চেঞ্জ করে দিই, ভিউ ডেটাবেস, ঠিক আছে, ভিউ ডেটাবেস ডট ডিবি। এখন আমরা এখানে কার্সরটা অ্যাক্টিভ করলে হবে কি, আমরা এই কার্সর এক্সিকিউটিভ যে ফাংশনটা আছে, এর ভিতরে আমরা এই এসকিউএল কমান্ড গুলো লিখতে পারবো। এখন এখানে ট্রিপল কোটেশনটা কেন দেওয়া হয়েছে, ট্রিপল কোটেশনটা দেওয়া হয়েছে যাতে আমরা মাল্টিপল লাইনে কাজ করতে পারি। এখানে দেখেন, আমাদের লাইন কিন্তু ব্রেক হয়েছে, আমরা কিন্তু আলাদা আলাদা করে এসকিউএল কমান্ড গুলো দিয়েছি। আমরা যদি একটা কোটেশন মার্ক রাখতাম, তাহলে আমাদের ওই কমান্ডটা একটা লাইনেই দেওয়া লাগতো। ফর এক্সাম্পল, আমি এটা কাট করি, ঠিক আছে। আমরা যদি এরকম একটা কোটেশন মার্ক দিয়ে এখানে যদি এসকিউএল কমান্ড দিতাম, তাহলে আমাদের একটা লাইনের ভিতরে এসকিউএল কমান্ড রাখতে হতো, আমরা এরকম মানে ভাগ করতে পারতাম না। কিন্তু আমরা যদি এরকম মাল্টিপল লাইনে যদি এসকিউএল কমান্ড গুলো রাখতে চাই অর্গানাইজ করে, তাহলে আমাদের এরকম ট্রিপল কোটেশন দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি এসকিউএল কমান্ড একটু বোঝার চেষ্টা করেন। এই এক্সিকিউট ফাংশনটার ভিতরে থাকবে যে ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, ঠিক আছে। টেবিল, এই ডেটাবেসে যদি টেবিলটা এক্সিস্ট না করে, সেক্ষেত্রে তৈরি করবে। এই কমান্ডটা আপনারা মনে রাখবেন যে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল দিলেই কিন্তু আপনার একটা টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ক্রিয়েট টেবিল দিলে টেবিল ক্রিয়েট হয়ে যায়, কিন্তু আপনি যদি ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট এটা দেন, তাহলে কি হবে, টেবিলটা যদি না থাকে তাহলে তৈরি করবে, আর টেবিলটা যদি থাকে তাহলে আর তৈরি করবে না। আর আপনি যদি এইটা দেন, তাহলে কি হবে, ফার্স্ট টাইমে টেবিলটা ক্রিয়েট করবে, সেকেন্ড টাইম যদি আপনি প্রোগ্রামটা আবার রান করতে যান, তখন একটা এরর দেখা দিতে পারে, কারণ টেবিলটা অলরেডি এক্সিস্ট করে। তো এই নামে টেবিল আর ক্রিয়েট করতে পারবে না। এর জন্য সেফ হচ্ছে ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট এটা দেওয়া, মানে থাকলে ক্রিয়েট করার দরকার নেই, আর যদি এক্সিস্ট না করে তাহলে ক্রিয়েট করো। টেবিলটার নাম কি হবে, স্টুডেন্টস। এখন আমরা যে টেবিলটা তৈরি করছি স্টুডেন্টস, এই স্টুডেন্টস টেবিলটা, এখানে আমাদের কি কি রো থাকবে, কি কলাম থাকবে, এই জিনিসগুলো আমরা ডিফাইন করব একটা ব্র্যাকেটের মধ্যে। এই ব্র্যাকেটের মধ্যে থেকে প্রথম যে কলাম থাকবে সেটা হচ্ছে আইডি, এগুলো হচ্ছে কলাম নাম। আর এগুলো হচ্ছে
এগুলোর ভিতরে আমরা যে ভ্যালুটা দেব, প্রত্যেকটা কলামে আমরা যে ভ্যালুগুলো দেব, এই ভ্যালুগুলোর ডেটা টাইপ, যেমন ইন্টিজার, এখানে শুধুমাত্র সংখ্যাই আমরা ইনপুট করতে পারবো। নেম, এখানে আমরা শুধু টেক্সট ইনপুট করতে পারবো। কারো নাম 50 হবে না, কারো নাম 60 হবে না। আমরা ডেটা যখন এন্টার করতে যাবেন, মনে করেন আপনি একটা অ্যাপ বানালেন যেখানে আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম আছে, তো কেউ ডেটা এন্টার করার সময় নেমের ক্ষেত্রে তার নাম বসিয়ে দিল 526, সেটা কোনোদিনও নেবে না। কারণ কি, আমরা নেম সেকশনে আমরা টাইপটা মেনশন করে দিয়েছি যে এখানে টেক্সটই অ্যালাউ করবে, অন্য কিছু না। ঠিক আছে, আমরা এজের ক্ষেত্রে ইন্টিজারই নেব, অন্য কিছু না। গ্রেডের ক্ষেত্রে টেক্সটই নেব, অন্য কিছু না। কেউ A+ পেয়েছে না B+ পেয়েছে, এক্ষেত্রে আমরা এইটাই টেক্সটই নেব, অন্য কিছু না, এরকম কিছু। আর প্রাইমারি কি হিসাবে আমরা এটা সেট করে দিয়েছি। আচ্ছা, আপনারা একটু মনে করার চেষ্টা করুন যে প্রাইমারি কি বলতে আমরা আসলে কি বোঝাচ্ছিলাম। প্রাইমারি কি বলতে বোঝাচ্ছিলাম যে আমরা ইউনিক আইডি বোঝাই, যে প্রত্যেকটা সবাই আলাদা আলাদা অ্যাসাইন থাকবে, অনেকটা রোল নাম্বারের মতো প্রাইমারি কি। ঠিক আছে, তো প্রাইমারি কি আলাদা করে এন্টার করা লাগে না, যতবার ডেটা ইনপুট হবে ও প্রত্যেকবার প্রাইমারি কি বানিয়ে নেবে। ঠিক আছে, আমরা যদি এই কমান্ডটা রান করি, তাহলে এই এসকিউএল কমান্ডটা রান হবে, যেখানে একটা টেবিল তৈরি করবে যদি টেবিলটা এক্সিস্ট না করে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে ডেটাবেস যে ফাইলটা তৈরি হয়েছে, এটা আপনি পড়বেন কিভাবে। আপনি যদি ওপেন করতে চান, তাহলে বলবেন যে আপনি এমন একটা ফাইল ওপেন করার চেষ্টা করছেন যেটা কোন অ্যাপ থেকে আমরা চালাবো আমরা জানি না। আমরা কি ওয়ার্ডে চালাবো নাকি মাইক্রোসফট এজে চালাবো? দেখেন, ডেটাবেসে অ্যাক্সেস করার জন্য আমাদের কিছু সফটওয়্যার আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কিন্তু শেখার জন্য আপনারা একটা সফটওয়্যার নামাতে পারেন, সেটা হচ্ছে ডিবি ব্রাউজার। ঠিক আছে, আমার উচিত ছিল এটার একটা ভিডিও টিউটোরিয়াল করে দেখানো। আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন যে ডিবি ব্রাউজার ফর এসকিউএল লাইট লিখে যদি আপনারা সার্চ করেন, তারপর যদি ওয়েবসাইটে যান, এখানে আপনারা এখানে লিংক পাবেন যে কারেন্ট স্ট্যাটাস, এখানে একটা লিংক পাবেন। সেখান থেকে আপনাদের কম্পিউটার যদি 64 বিটের হয়, 32 বিটের হয়, এইভাবে আপনার সফটওয়্যারটা নামিয়ে ইনস্টল করে নেবেন। আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করা আছে, নেক্সট নেক্সট করে ইনস্টল করে দিবেন নামিয়ে। তারপরে আপনারা এটাকে ওপেন করতে পারবেন, যে ডিবি ব্রাউজার এসকিউএল লাইট, এটাকে ওপেন করলাম আমি। ঠিক আছে, এই যে এখন আমি যদি এখানে ওপেন ডেটাবেস দেই, ঠিক আছে, ওপেন ডেটাবেস দিয়ে আমি ডেটাবেসের ফাইলটা সিলেক্ট করি। আমি ডেটাবেসের ফাইলটা কোথায় রেখেছি, এটা আমার ডকুমেন্টসে পাইথন নামে যে ফোল্ডারটা আছে, এই যে ডিবি ফাইলটা। ঠিক আছে, এটা আমি ওপেন করে দেখেন, এখানে টেবিল আছে 0, ইন্ডাইসেস 0, ভিউজ 0, ট্রিগার 0, মানে এখানে কোনো টেবিল নেই। ঠিক আছে, ব্রাউজ ডেটাতে গেলে, এটা হচ্ছে ডেটাবেসের স্ট্রাকচার, ব্রাউজ ডেটাতে গেলে আমরা এখানে দেখবো যে কিছুই নেই। এক্সিকিউট এক্সএল এ, এক্সিকিউট এসকিউএল এ গিয়ে আমরা এখানে আমাদের এসকিউএল কমান্ড গুলো রেখে আমরা রান করতে পারবো, তাহলে ওই কমান্ড গুলো অনুসারে ডেটাবেসটা আপডেট হবে। ঠিক আছে, এখানে আসলে কিছুই নেই। এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করি এখানে, আচ্ছা এখানে আরো দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে con.commit। এই কনটা মূলত কি, এই কনটা মূলত হচ্ছে কানেক্টের সংক্ষিপ্ত রূপ। এই যে দেখেন, এই ভ্যারিয়েবলটা মূলত এইটা, মানে কানেক্ট করার পরে যে যে কোডগুলো থাকবে এটা এক্সিকিউট করবে কমিট। এইটা নেসেসারি আপনার দেওয়াই লাগবে, আর কানেকশনটা অবশ্যই আপনার ক্লোজ করা লাগবে। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম নেসেসারি পার্ট। আপনি ইম্পোর্ট করবেন, কানেকশন ক্রিয়েট করবেন, কার্সর অ্যাক্টিভ করবেন, কমিট করবেন, ক্লোজ করবেন, এগুলো নেসেসারি পার্ট। আর মাঝখানে আপনি আপনার এসকিউএল কমান্ডটাকে এক্সিকিউট করবেন। ঠিক আছে, আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, যদি কোনো এরর না থাকে, তাহলে কি হবে, এখন একটা টেবিল তৈরি হয়ে গিয়েছে। দেখেন, আমরা যদি এখন আমাদের ডেটাবেসটা দেখি, এই যে দেখেন, আমরা একটু রিফ্রেশ করি, ডিবি ব্রাউজার। ঠিক আছে, ওপেন ডেটাবেস, এখান থেকে আমাদের হচ্ছে ডকুমেন্টস, পাইথন ফোল্ডার। দেখেন, এখানে একটা টেবিল তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, টেবিল 1 দেখাচ্ছে এখন। এটা হচ্ছে ডেটাবেসের স্ট্রাকচার। আমি যদি ওপেন করি, এই যে দেখেন, এখানে একটা স্কিমা গিয়েছে যে ক্রিয়েট টেবিল। ঠিক আছে, ব্রাউজ ডেটাতে গেলে আপনি দেখতে পাবেন এই যে এখানে একটা টেবিল আছে, টেবিলের একটা নাম আছে, যে স্টুডেন্ট নামে একটা টেবিল আছে। ঠিক আছে, আমি এখন আরো কিছু টেবিল বানাই। ঠিক আছে, মনে করেন আমি একটা টেবিল, ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, আমি একটা টেবিল বানাই টিচার্স নামে। ঠিক আছে, টিচার্স নামে একটা বানাই, যাদের আইডি থাকবে, নেম থাকবে, এজ থাকবে, আর তাদের মনে করেন যে তারা কোন ফ্যাকাল্টির টিচার, এই ফ্যাকাল্টি নামে একটা কলাম থাকবে। ঠিক আছে, আমি এটা এখন রান করি, তাহলে কি হবে, আমাদের এখন আর একটা টেবিল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে আবার রিফ্রেশ করি, এখানে সম্ভবত রিফ্রেশ নামে একটা বাটন থাকার কথা, সম্ভবত আপডেট হয়েছে। আমরা আবার ওপেন করি। ঠিক আছে, ডিবি ব্রাউজার, দেখেন আমরা এখন ডেটাবেসটা ওপেন করি, এখানে আছে আমাদের ডকুমেন্ট, পাইথন, ডিবি আর ভিউ ডেটাবেস ডিবি। এখন দেখেন, এখানে টেবিল আছে দুইটা। ঠিক আছে, স্টুডেন্টস আর টিচার নামে। ব্রাউজ ডেটাতে যান, এখানে দেখবেন স্টুডেন্টস নামে একটা টেবিল আছে,
টিচার্স নামে একটা টেবিল আছে। দেখেন টিচার্সে কি আছে, আইডি আছে, নেম আছে, এজ আছে, ফ্যাকাল্টি আছে, ঠিক আছে। আর এখানে স্টুডেন্টদের মধ্যে আছে আইডি, নেম, এজ, গ্রেড, ঠিক যেভাবে আমরা ক্রিয়েট করতে চেয়েছিলাম ঠিক সেভাবে। তাহলে দেখেন আমরা এভাবে পাইথনের মাধ্যমে এসকিউএল কমান্ড গুলোকে রান করে আমরা এভাবে টেবিল তৈরি করতে পারি, ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন আমরা যদি রেকর্ড ইনসার্ট করতে চাই, মানে আমরা এই ডেটাবেসে এখন তথ্য ঢুকাবো, যদি ইনসার্ট করতে চাই, আমাদের বেশি পার্ট নেই, আমরা আশা করি আজকে টাইমলি শেষ করতে পারবো, আমরা এক্সটেন্ড করবো না বেশি। আমরা যদি ডেটাবেসে ডেটা এন্টার করতে চাই, সেক্ষেত্রে একদম সেম জিনিস, আমরা কানেকশন তৈরি করব। ঠিক একইভাবে এসকিউএল লাইট লাইব্রেরির একটা কানেক্ট ফাংশন আছে, সেই ফাংশন অনুসারে আমরা আমাদের ডেটাবেসের নামটা লিখবো, যেই ডেটাবেসে আমরা কাজটা করতে যাচ্ছি। তারপর আমরা কার্সর অ্যাক্টিভ করব, আর ঠিক একইভাবে আমরা কমিট করে ক্লোজ করে দেবো, কিন্তু মাঝখানে আমাদের কার্সর এক্সিকিউটিভের মধ্যে আমাদের এসকিউএল কমান্ড গুলো থাকবে। ইনসার্ট ইনটু, দেখেন মানে আমাদের কমান্ডটা দেখেন, আমি শুধু এক্সিকিউট অংশটা নিচ্ছি, ঠিক আছে। ভিএস করে যাচ্ছি, আমি এখানে দেখাচ্ছি এই যে এক্সিকিউট, এই অংশটা আমি নিচ্ছি, ঠিক আছে। এই যে ইনসার্ট ইনটু, কোনটার ভিতরে আমি এন্টার করব, ইনসার্ট ইনটু দ্বারা কি বোঝায়, আমি একটা রেকর্ড ঢুকাবো, আমি একটা তথ্য ঢুকাবো। ধরেন আমি স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা তথ্য ঢুকাবো, যেখানে কলাম আছে কি কি, কলাম আছে নেম নামে একটা কলাম আছে, এজ নামে একটা কলাম আছে, গ্রেড নামে একটা কলাম আছে, ঠিক যেভাবে আমাদের এটা ছিল। আইডি আমরা কেন ঢুকাচ্ছি না, কারণ আইডি হচ্ছে প্রাইমারি কি, মানে আইডি আমাদের প্রবেশ করানো লাগবে না, যতগুলো ডেটা আমরা এন্টার করবো আইডি আপনা আপনি নিয়ে নেবে। আমরা শুরুতেই এটাকে প্রাইমারি কি হিসেবে ক্রিয়েট করেছিলাম। তো প্রত্যেকটার ভ্যালু আছে, নেমের ভ্যালু হচ্ছে ফর এক্সাম্পল এখানে আমরা রাবিতার নামটা ব্যবহার করছি, নেম রাবিতা, এজ 20 দিয়েছি আমরা, আর গ্রেড দিয়েছি ফর এক্সাম্পল A+। এখন আমরা যদি এটা রান করি, ঠিক আছে, এখানে আচ্ছা এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে হচ্ছে এখানে একটা ইনডেন্ট আছে, এই যে কপি পেস্ট করে আনার কারণে এখানে একটা স্পেস আছে, স্পেসটা আমাদের দরকার নেই। দেখেন আমাদের এখানে কোনো ইরর দিচ্ছে না, তার মানে আমাদের কাজটা হয়েছে। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, অথবা আমরা যদি আবার ওপেন করি, ঠিক আছে, প্রত্যেকবার ওপেন করা লাগছে, রিফ্রেশ অপশনটা পেলে আমাদের এই সমস্যাটা হতো না। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা ওপেন ডেটাবেস দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন এই যে একটা ডেটা এন্টার হয়েছে, ফার্স্ট ওয়ান আপনি আপনি নিয়ে নিয়েছে, নেম নিয়েছে রাবিতা, এজ নিয়েছে 20, গ্রেড নিয়েছে A+, ঠিক আছে। আমরা আরো একটা এন্টার করি, ঠিক আছে। আবার চাইলে ঠিক একইভাবে আমরা এখানেও এক্সিকিউট করতে পারি, দেখেন এখানে এক্সিকিউট সিকোয়েল নামে একটা ট্যাব আছে, ঠিক আছে। এই সেম জিনিসটা আমরা এখানেও আনতে পারি, এই সেম সিকোয়েল কমান্ডটা চাইলে আমরা এখানেও রান করতে পারি। আমরা এখন নেম দিই, ফর এক্সাম্পল আমরা চ্যাট বক্স থেকে একটা নেম নিই, ফর এক্সাম্পল আবু মুসা, ঠিক আছে, আবু মুসা, যার এজ 20, গ্রেড A+। আমরা যদি এটাকে রান করি, এক্সিকিউশন ফিনিশড উইদাউট ইরর্স, মানে কোনো সমস্যা হয়নি আমাদের। এখন আমরা যদি ব্রাউজ ডেটা দিই, দেখেন এখানে আবু মুসা নামে একটা ডেটা এসেছে, ঠিক আছে। আমরা এখানে আরেকটা দিই, যে ফর এক্সাম্পল আরেকটা নাম নিই শায়লা, ঠিক আছে, রান দিই, দেখেন আমাদের আরো একটা ডেটা এসেছে। তো এই সেম কাজটা আমরা এখানেও করতে পারি, ইনসার্ট ইনটু, তারপরে এইভাবে আমরা ডেটা দিয়ে মানে কোডটাকে এক্সিকিউট করতে পারি। এবং আমাদের লাস্ট একদম পার্টটা, যেটা আমাদের জানা দরকার, যে একটা ডেটাকে কিভাবে আমরা ডিলিট করতে পারি। এই সেম কমান্ডটা দেখেন, আমরা এখানে এক্সিকিউট সিকোয়েলে যাই, আমরা স্টুডেন্টদের মধ্যে থেকে কিছু একটা ডিলিট করতে চাচ্ছি, যেখানে নাম হচ্ছে ফর এক্সাম্পল এই নামটা তো এক্সিস্ট করে না এখানে, ফর এক্সাম্পল ধরেন আমরা শায়লা নামটা, এই লাস্ট যে এন্ট্রিটা আছে এটা আমরা বাদ দিতে চাই, ঠিক আছে, যেখানে শায়লা, তার মানে আমরা ডিলিট করতে চাচ্ছি, ডিলিট ফ্রম স্টুডেন্টস ওয়ার নেম ইজ শায়লা, ঠিক আছে। আমরা যদি এটা রান করি তাহলে হবে কি, ওই ডেটাটা ডিলিট হয়ে যাবে, ব্রাউজ ডেটা দেখেন এটা আর নাই, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা চাইলে এই সেম জিনিসটাকে এখানেও এক্সিকিউট করতে পারি। এখন এখানে আমরা এই নামটা দিই, ফর এক্সাম্পল যে নেমটা এক্সিস্ট করে, রাবিতা নামটা এক্সিস্ট করে, তো আমরা এখানে এই নামটা দিই, এখানে আমরা ট্রিপল কোটেশন দিই, ঠিক আছে। এখন আমরা যদি এটা রান করি তাহলে কি হবে, আচ্ছা এখানে একটা সমস্যা আছে, ইনডেন্ট আছে মনে হয়, ঠিক আছে। আচ্ছা এখানে সমস্যাটা হচ্ছে এটা একটা টেক্সট, এর জন্য এটার একটা কোটেশন দরকার, আর ওইটার জন্য একটা কোটেশন দরকার, সিনট্যাক্স সমস্যা। এবার রান করেছে, এবার কোনো সমস্যা হয়নি।
এটা যেহেতু একটা টেক্সট, এটার জন্য একটা কোটেশন দরকার হয়েছে, আর এই জিনিসটাকে রান করানোর জন্য কোটেশন। আচ্ছা, ডেটাবেস ইজ লকড, ডেটাবেসটা এখান থেকে আমি অ্যাক্সেস করছি, তো এর জন্য এটা লক করা আছে, আমরা এখান থেকে কেটে দিই। ঠিক আছে, ডেটাবেসটা যখন আপনি একটা জায়গা থেকে অ্যাক্সেস করছেন তখন অন্য জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ডিবি SQLite আমরা ওপেন করছি, ব্রাউজ ওপেন ডেটাবেস, এখান থেকে আমরা ডকুমেন্টস এ নিচ্ছি পাইথন, আমরা এই ডেটাবেসটা এখান থেকে ওপেন করছি। দেখেন এখানে রাবিতা নামে একটা এন্ট্রি আছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এই এন্ট্রিটা ডিলেট হয়ে যায়, তাহলে আমাদের সিকিউর কমান্ডে কি থাকবে, যে ডিলেট ফ্রম স্টুডেন্টস, আমরা স্টুডেন্টস টেবিল থেকে বাদ দিতে যাচ্ছি, ওয়্যার নেম ইজ ইকুয়াল টু এই ধরেন রাবিতা নাম দেওয়া, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, ডাবল কোটেশন, ট্রিপল কোটেশন, ঠিক আছে। কারণ আমরা যদি এটাকে রান করি, তাহলে আমাদের এখানে কোনো এরর আসেনি। এখন আমরা যদি ডেটাবেস চেক করি, দেখেন ওই ডেটাটা কিন্তু নেই। তাহলে আমরা ঠিক এইভাবে আমরা পাইথনের ভিতরে আমাদের সিকিউর কমান্ড গুলোকে রান করে আমরা এইভাবে ডেটাবেসের রেকর্ডটাকে ডিলিটও করতে পারি, ইনসার্টও করতে পারি, আপডেটও করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে যদি আমরা পাইথনের ভিতরে মানে সিকিউরকে যদি এমবেডেড করতে চাই, তাহলে ফার্স্ট আমাদের যা করতে হবে সেটা হচ্ছে SQLite 3 আমাদের ইম্পোর্ট করতে হবে, তারপর সেটার কানেকশন ফাংশন ইউজ করে আমাদের ডেটাবেসের নামটা দিতে হবে, যদি ডেটাবেস না থাকে তাহলে ওটাও ক্রিয়েট করে নেবে। তারপর আমরা কার্সর অ্যাক্টিভ করব, আর একইভাবে আমরা এই জিনিসগুলো যেভাবে করেছি এটাকে কমিট করে ক্লোজ করবো, মাঝখানে আমরা এক্সিকিউটিভ একটা ফাংশন আনবো, সেখানে আমাদের SQL কমান্ড গুলো রান করব। আর SQL কমান্ড গুলো যদি অনেকগুলো লাইনের হয় সেক্ষেত্রে আমরা ট্রিপল কোটেশন নেবো, আর যদি এক লাইনের হয় সেক্ষেত্রে আমরা একটা কোটেশন দিয়েই আমাদের কাজ চালাতে পারবো, ঠিক আছে। এখানে যদি একটা কোটেশন মার্ক থাকে তাহলে এটাকে আমরা একটা লাইনের ভিতরে এভাবে রাখতে পারবো। তো এই গেল আমাদের সিলেবাসের ডেটাবেজের অংশ। আমরা হয়তো পরবর্তীতে একটা অফলাইন ক্লাস সময় পেলে আমরা করতে পারি, যদি স্যার আমাদেরকে পারমিশন দেয়, সেক্ষেত্রে আমরা অফলাইনে এই জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন পারমিশন এখন। পারমিশন দেওয়াই থাকলো। আপনি যেদিন সুবিধা হয় এর মধ্যে একদিন অফলাইন ক্লাসে বসে সবার যে কয়জনের ল্যাপটপ আছে নিয়ে এসে হাতে কলমে একদিন প্র্যাকটিস করার চেষ্টা করলে ভালো হয়। প্রজেক্টরে আপনি শেয়ার করে দিয়ে ক্লাসরুমে করলে খুব ভালো হবে। আহ, জি স্যার। আর স্যার আমাদের যেহেতু আসলে ল্যাবের ফ্যাসিলিটিটা নেই, সেক্ষেত্রে আমাদের হয়তো এক দুইটা ল্যাপটপ দিয়ে আমরা প্রজেক্টরে কানেক্ট করে দেখাতে পারবো। সেক্ষেত্রে স্যার আপনাকে প্রথমে যেভাবে বলেছিলাম যে MySQL কানেক্ট করে আমরা দেখাবো, কিন্তু আসলে সবগুলো কম্পিউটারে MySQL ইনস্টল করা তা একটু টাফ হয়ে যাবে, এই ক্ষেত্রে আমরা আসলে SQLite ইউজ করেছি। ঠিক আছে, সমস্যা নেই, যেটা সম্ভব ওরকম ওটুকু চেষ্টা করলেই হবে। আহ, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট এই পর্যন্তই ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।